প্রিয় শিক্ষার্থী ভাই আপুরা, কেমন আছো তোমরা? শুনতে পাচ্ছ আমার কথা? আহ, তো পরীক্ষা দিয়েছো তোমরা? কেমন পাইলা পরীক্ষায় বলো। ওয়ালাইকুম আসসালাম। 15-তে 15 সেই অবস্থা। তোমরা তো বস। আচ্ছা, ঠিক আছে। ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আমাদের আজকে দ্বিতীয় ক্লাসে আমরা আজকে টপিক শুরু করব স্টেম সেল থেকে। তো গতদিন তোমরা যা পড়েছো সেখান থেকে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? 70s, হ্যাঁ, আমরা এখনো 70s কি জিনিস এটা পড়ি নাই। এটা রাইবোজোমের একটা প্রকার। যেদিন আমরা রাইবোজোম পড়বো ওই দিন শিখবো ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে। অপেরন এটাও আমরা গতদিন পড়ি নাই, কারণ অপেরন আদিকোষের জিন প্রকাশের ইউনিটকে অপেরন বলে। তো এটা যখন আমরা জিন, জেনেটিক কোড এগুলো নিয়ে পড়াশোনা করবো ভাই, চ্যাপ্টারের শেষের দিকে এগুলা আছে, তখন আমরা শিখবো। হ্যাঁ। ট্রান্সলেশন আমি তোমাদেরকে বলেছিলাম বেশ কয়েকটা জিনিস যেগুলো আমরা এখনই শিখবো না, কারণ এগুলো এখনই আলোচনায় আসবে না, এগুলো তোমরা এখনো বুঝতে পারবে না, তাই এগুলো আমরা এখন পড়বো না। যেমন ট্রান্সলেশন, অপেরন, আরএনএ পলিমারেজ, জিনের গঠনে এই যে ইন্ট্রন এক্সন, এই জিনিসগুলা এগুলা এখনই আলোচনার টপিক না। এটা ক্লাসের শেষের দিকে, এই চ্যাপ্টারের শেষের দিকে আছে, তখন আলোচনা করব, তখন এগুলো এমনিতেই পারবা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, জেনেটিক কোডন কি? হ্যাঁ, এটাও একটা জিনিস। জেনেটিক কোডন এটাও পড়াইনি, এটাও এখন তোমরা যদি একটু খেয়াল করো যে এগুলা আছে চ্যাপ্টারের একদম শেষে, তো আমরা তখন আলোচনা করবো, এখন না। এই যে তোমরা যদি দেখো ভাইয়া, পাঠ 25, এটা একদম প্রথম পেজে যেখানে অধ্যায়ের নাম, তার নিচে দেখো এই যে আমরা এই চ্যাপ্টারের সর্বশেষ যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে জেনেটিক কোড বা জেনেটিক কোডন। তো এখনই পড়লে আমাদের জন্য কঠিন লাগবে, তো শেষে যখন আসবে তখন পড়বো, এটাও পড়া হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। তারপরে যে ট্রান্সলেশন, দেখো আমরা 23 নম্বর টপিকে পাবো ট্রান্সলেশন। এখানে এখনই এগুলো তোমরা বুঝতে তোমাদের কষ্ট হয়ে যাবে, তাই আমি পড়াইনি, পরে পড়বো। হ্যাঁ। আচ্ছা, বুশরা বলছো ভাই ওটার উচ্চারণ কি? অ্যালগি। অ্যালগি মানে হলো ছত্রাক। ALGAE। অ্যালগি, ছত্রাক। ওকে। রেজাল্ট তোমরা ওয়েবসাইটেই দেখতে পাবা, যে ওয়েবসাইটে পরীক্ষা দিয়েছো সেখানে রেজাল্ট দেখবা। ওটা আমরা রেজাল্ট পাবলিশ করার পর, আগামীকাল রেজাল্ট পাবলিশ করা হবে, তখন দেখতে পাবা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। জুমেও সাউন্ড আসে ভাইয়া, তুমি হয়তো বা তোমার ফোনে কোনো প্রবলেম হতে পারে, এই জন্য হয়তো বা শুনতে পাচ্ছ না। আচ্ছা, সাইটোস্কেলিটাল কি? সাইটোস্কেলিটাল বা সাইটোস্কেলিটন, কোষ কঙ্কালের ইংরেজি হচ্ছে সাইটোস্কেলিটন। এটাও পড়াইনি। কোষ কঙ্কাল তোমরা 9-10-এ পড়েছো এটা অবশ্য। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মনে আছে এগুলো? এগুলো হচ্ছে কোষ কঙ্কাল। আদি কোষে কোষ কঙ্কাল থাকে না, প্রকৃত কোষে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন থাকে। সাইটো মানে কোষ, স্কেলেটন মানে কঙ্কাল। তো সাইটোস্কেলিটন মানে কোষ কঙ্কাল। ওকে। আমি ভালো আছি ভাইয়া। আচ্ছা, আগে এরপরে একটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, চ্যাপ্টারের শুরুতে উপক্রমণিকা নামের 10টা পৃষ্ঠা আছে, ওগুলা পড়তে হবে কিনা? ওগুলা বলতে পারো এই বইয়ের ভূমিকা, পরিচিতি।
পড়লে পড়তে পারো, না পড়লেও খুব বড় প্রবলেম নেই। ওকে। আচ্ছা, তাশরিফ বলেছে ভাই আত্তীকরণ কি। আমি তোমাদের প্রশ্নগুলো একটা একটা করে দেখছি, হ্যাঁ। কারো কোশ্চেন মিস হইলে আবার দিও, আমি চেষ্টা করব সবগুলোর উত্তর করা। আত্তীকরণ মানে হচ্ছে ব্যবহার উপযোগীকরণ। যেমন, আচ্ছা আমরা যে ভাত খাই, আমরা কি ভাত কাজে লাগাইতে পারবো সরাসরি? মাছ, মাংস, ডিম, দুধ, এটা খরচ করে কি তুমি কথা বলতে পারবা? না। আগে ওই খাবারটাকে পরিপাক করে, সেই পরিপাক করা উপাদান দিয়ে শক্তি অর্থাৎ এটিপি তৈরি করে, তারপরে সেই এটিপি খরচ করে আমি কথা বলতে পারবো। এই যে আমি কথা বলতেছি, এটিপি খরচ হচ্ছে। ঠিক আছে। তো এই যে একটা শক্তিকে ব্যবহার উপযোগী শক্তিতে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় আত্তীকরণ। ওকে। আচ্ছা, সাল পড়তে হবে না, গত ক্লাসে বলেছি কোনো সাল পড়তে হবে না। লোহিত শৈবাল বলা হয় কেন? লোহিত মানে হচ্ছে ভাইয়া লাল। তো লাল রঙের শৈবাল গুলাকে বলা হয় লোহিত শৈবাল। ঠিক আছে। আচ্ছা, দুর্জয় বলেছে ভাই ভেসিকল কি। ভেসিকল মানে ছোট ছোট গোল গোল গহ্বর। ছোট ছোট গোল গোল গহ্বর গুলাকে বলে ভেসিকল। যদি বড় গোল গহ্বর হতো, বড়, তাহলে ওটাকে বলতাম ভেকিউল। দুইটা কথা আছে, একটা হলো ভেসিকল, একটা হচ্ছে ভেকিউল। ভেসিকল হচ্ছে ছোট গহ্বর, আর ভেকিউল হচ্ছে বড় গহ্বর। ওকে। আচ্ছা, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস কি? রাকিব বলেছো। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, বেশ বড় টপিক। ছোট করে যদি বলি ভাইয়া, যে পৃথিবীতে জীবনের ধারা শুরু হয়েছিল ডিএনএ থেকে নাকি আরএনএ থেকে? কি বলেছিলাম মনে আছে? পৃথিবীতে জীবনের ধারা শুরু হয়েছিল আরএনএ থেকে, ডিএনএ থেকে না। এই যে আরএনএ থেকে জীবনের ধারা শুরু হয়েছিল, এই ব্যাপারটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। জীবন শুরু হয়েছিল আরএনএ থেকে, এই ব্যাপারটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। হাইপোথিসিস মানে অনুকল্প, ধারণা। ধারণাকে বলা হয় হাইপোথিসিস। তো বিজ্ঞানীরা এটা ধারণা করেছে, এই জন্য এটাকে বলা হয় হাইপোথিসিস। ঠিক আছে। আচ্ছা, ফসিল কি? আফ্রিদা বলেছো ভাইয়া ফসিল কি। ফসিল হচ্ছে জীবাশ্ম। ধরো আমি মরে গেলাম, মাটির নিচে চলে গেলাম, 20 30 40 বছর পরে তোমরা আমার কবর খুঁড়ে আমার একটা হাড়ের খণ্ড খুঁজে পেলা। এটা হচ্ছে একটা ফসিল বা জীবাশ্ম। মাটির নিচে যে ডাইনোসরের আহ, ধ্বংসাবশেষ পাওয়া যায় না, এটা হচ্ছে ডাইনোসরের ফসিল। বুঝেছো ভাইয়া? আচ্ছা, কোষ তত্ত্ব কি? হ্যাঁ, কোষ তত্ত্ব কি, এটা প্রশ্ন পেয়েছি। তত্ত্ব মানে হলো থিওরি। তো কোষ নিয়ে বিজ্ঞানীরা যে থিওরি দিয়েছেন ভাইয়া, ওটাকে বলা হয় কোষতত্ত্ব। তো এক একজন বিজ্ঞানী তো এক এক কথা বলেছেন। হ্যাঁ, যেমন কোন কোন বিজ্ঞানী বলেছেন সব জীব কোষ নিয়ে গঠিত। তাহলে এই কথাটা কোষের ব্যাপারে একটা চিরন্তন সত্য কথা। তো এটা কোষতত্ত্বের 1 নম্বর কথা, যে পৃথিবীর সব জীব কোষ দিয়ে তৈরি। দ্বিতীয় কথা হচ্ছে কোষ হচ্ছে জীবনের গাঠনিক ও কার্যকরী একক। এটা হচ্ছে কোষতত্ত্বের দ্বিতীয় কথা। তোমাদের মনে হয় এটা অপশনে ছিল, তাই না? আণবিক একক ছিল। কোষ হচ্ছে জীবনের আণবিক একক, না আণবিক না, গাঠনিক একক ও কার্যকরী একক। এবং তৃতীয় কথা হচ্ছে যে কোনো কোষ আগে থেকেই বিরাজমান একটা কোষ থেকে সৃষ্টি হয়। যেমন ধরো এই কোষটা, মনে করো এটা একটা কোষ, এটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? আগে একটা কোষ ছিল, সেটা বিভাজন হয়ে এই কোষ হয়েছে। তাহলে এই কোষটা কই থেকে হয়েছে? সেটাও আগে থেকে থাকা একটা কোষ থেকে হয়েছে। তাহলে এই তিনটা কথা কোষের সম্পর্কে চিরন্তন সত্য বাক্য। কোষের সম্পর্কে এই সত্য বাক্যগুলাকে একসাথে বলে কোষতত্ত্ব বা সেল থিওরি। কোষের ব্যাপারে যে সত্য কথাগুলা, এগুলাকে বলা হয় কোষতত্ত্ব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ভ্যাকিউলটা কি বলেছিলাম? বড় গহ্বর। ভেসিকল ছোট গহ্বর, ভ্যাকিউল বড় গহ্বর। কোষের ভেতরে তোমরা জানো, যারা ইংলিশ ভার্সনে পড়ে, ওরা কোষ গহ্বরকে কি বলে? কেউ জানো? ওরা বলে সেল ভ্যাকিউল। বড় গহ্বর, ওটাকে বলে সেল ভ্যাকিউল। ওকে। আচ্ছা, জেনেটিক কোড 64টা কেন? তৌহিদ বলেছো ভাইয়া জেনেটিক কোড আমরা এখনো পড়ি নাই।
যখন পড়বো তখন শিখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে ভাই, পিনোসাইটিক গহ্বর কি? গহ্বর দুই ভাবে তৈরি হতে পারে। কঠিন পদার্থ কোষের ভেতরে ঢুকলে একটা গহ্বর তৈরি হয়, ওইটাকে বলা হয় ফ্যাগোসাইটিক ভেসিকল বা ফ্যাগোসাইটিক গহ্বর। আর তরল বস্তু কোষের ভেতরে ঢুকলে যে গহ্বর তৈরি হয় ওটাকে বলা হয় পিনোসাইটিক গহ্বর। তো এই দুটা কথা আমরা কোষ ঝিল্লি পড়বো যেদিন, সেদিন শিখবো। এটা আছে তোমাদের পরে। এরপরে বুশরা বলেছে ভাই, হোমিওস্ট্যাটিক কি? সংজ্ঞাটা হচ্ছে বাইরের যে কোনো তারতম্য সত্ত্বেও শরীরের ভেতরে একটা স্থির অবস্থা বিরাজ করে। এই স্থির অবস্থাটাকে বলা হয় হোমিওস্ট্যাটিক অবস্থা। আমি উদাহরণ দিয়েছিলাম যে ধরো তুমি মরুভূমিতে আছো, মরুভূমির তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। তো তোমার বডিতেও কি তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হবে? বলো তো। না। তো তোমার বডির কোষগুলো প্রচন্ড ঘেমে গেলেও টেম্পারেচারটা তোমার বডি নর্মাল, যেটা 37 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রাতেই রাখার চেষ্টা করবে। এই ক্ষমতাটাকেই বলা হয় হোমিওস্ট্যাসিস। ঠিক আছে। আচ্ছা, অপেরণ কি এটা আমরা অনেক পরে আলোচনা করবো, আজকে না। 8 বা 9 নম্বর ক্লাসে আলোচনা করবো অপেরণ কি, আজকে না, ঠিক আছে? ওকে। তো তোমরা অনেকেই অন্যান্য টপিকের প্রশ্ন করছো, যেমন ভাই মেটামরফোসিস কি, এগুলো কিন্তু আমাদের আজকের টপিক বা গত দিনের পড়া না। অনেক প্রশ্ন, এগুলো আলোচনা করতে গেলে তো তোমাদের আজকের পড়াই শুরু করতে পারবো না, তাই আজকের গত দিনের পড়া থেকে কোশ্চেন করতে পারো। হ্যাঁ, ইন্ট্রন কি? এক্সন আর ইন্ট্রনও বাদ দিছি। দেখো আমি বলেছি এগুলা আপাতত বাদ, এগুলা এখনই তোমরা বুঝবা না, অপেক্ষা করো, অন্য যেগুলো আছে সেগুলাই বোঝো, হ্যাঁ। আচ্ছা, ভেন্ট্রিকল মানে গহ্বর। আমাদের হৃৎপিণ্ডে দুইটা গহ্বর ছিল না, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম মানে অলিন্দ, ভেন্ট্রিকল মানে নিলয়, ঠিক আছে? ভেন্ট্রিকল মানে এক ধরনের গহ্বর। ওকে। পিনোসাইটিক ফোসকা পরে পড়বো। সোমাটিক সেলের বাংলা হচ্ছে দেহকোষ। তোমার দেহ তৈরি হয়েছে যে কোষগুলা দিয়ে, যেগুলা, এগুলাকে বলা হয় সোমাটিক সেল, ঠিক আছে? ওকে। আসো তো, আমাদের আজকের পড়া শুরু হবে ভাই স্টেম সেল থেকে। তোমরা আমাকে বলো তো, তোমরা কি স্টেম সেলের নাম শুনেছো? স্টেম কোষ, স্টেম কোষের নাম শুনেছো? আচ্ছা, ওকে, নাম না শুনলেও সমস্যা নাই। আসো, তো আমরা দেখি স্টেম সেল কি জিনিস। ধরো এটা একটা ডিম্বাণু, প্লাস এইটা হচ্ছে শুক্রাণু। ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে কি তৈরি হয় বলতে পারো? ডিম্বাণু একটা হ্যাপ্লয়েড কোষ, তাই আমি এন লিখলাম। শুক্রাণু একটা হ্যাপ্লয়েড কোষ, তাই আমি এন লিখলাম। আর ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে ডিপ্লয়েড হয়, তাই 2n লিখলাম। আচ্ছা, তোমরা সবাই লিখেছো ভাই জাইগোট, ভেরি গুড। তাহলে এটা একটা জাইগোট। জাইগোটে কোন বিভাজন হয় বলো তো? আমরা সবাই একদিন জাইগোট ছিলাম, তুমি আমি সবাই। একটা জাইগোট, একটা কোষ, তুমি আমি সবাই একদিন একটা কোষ ছিলাম। তারপরে সেই কোষটা থেকে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয়ে হয়ে দুইটা কোষ, তারপরে চারটা কোষ, আটটা কোষ হয়েছে। জাইগোটের বিভাজনের প্রক্রিয়াকে বলা হয় ক্লিভেজ। আর যে প্রক্রিয়ায়, মানে যে বিভাজন প্রক্রিয়া এটা বিভাজিত হয়, ওটা হচ্ছে মাইটোসিস। তো এটা হলো জাইগোট, এটা হচ্ছে ক্লিভেজ, হলো মাইটোসিস প্রক্রিয়া, একটা থেকে চারটা কোষ হলো। এখন আমি কি এটা বলতে পারি না বলো তো ভাইয়া, যে এইরকমেরই কোনো কোষ থেকে তোমার ব্রেন তৈরি হয়েছে? বলো তো। বা এরকমই কোনো কোষ থেকে তোমার কিডনি, এরকমই কোনো কোষ থেকে তোমার দাঁত, এরকমই কোনো কোষ থেকে তোমার পাকস্থলী তৈরি হয়েছে, তাই না বলো? তো যে কোষগুলা
পরিবর্তিত হয়ে যে কোনো অঙ্গ তৈরি করতে পারে তাদেরকে বলা হয় স্টেম কোষ। এই কোষগুলা কিন্তু দেখতে একই, কিন্তু এরা ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে ভিন্ন ভিন্ন অঙ্গ তৈরি করতে পারে। আমাদের ব্রেইন, হার্ট আর লিভার কি একই রকম বলো তো? অবশ্যই না। কিন্তু এই কোষগুলা নিজেরা কিন্তু একই রকম। তাহলে আমরা স্টেম কোষ কাদেরকে বলতে পারি? যেসব কোষ, ভ্রূণ অবস্থায় থাকা যেসব কোষ রূপান্তরিত হয়ে যে কোনো অঙ্গ তৈরি করে দিতে পারে তাদেরকে স্টেম কোষ বলে। সাধারণত ভ্রূণের শরীরে স্টেম কোষ থাকে, তবে আমরা বড় হওয়ার পরেও আমাদের কোনো কোনো অঙ্গে স্টেম কোষ থাকে। ম্যাক্সিমাম অঙ্গেই থাকে না, অল্প কয়েকটা অঙ্গে থাকে, যারা রূপান্তরিত হয়ে অনেক কোষ তৈরি করে দিতে পারে। তাহলে স্টেম কোষের সংজ্ঞা মনে রাখবা। তাহলে আসো, স্টেম কোষ কাকে বলে? তোমরা বলবা জাইগোট এবং ভ্রূণের, জাইগোট এবং ভ্রূণের প্রাথমিক কোষ, যারা ভিন্ন ভিন্ন পথে হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার ইত্যাদি তৈরি করে দিতে পারে, তাদেরকে স্টেম কোষ বলে। দুইটা লাইন দিয়ে এই সংজ্ঞাটা আমরা লিখবো, হ্যাঁ। জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষ, এই যে এরা, এরা বিভাজিত হয়ে ভিন্ন ভিন্ন পথে, মানে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ওরা, কেউ ফুসফুস, কেউ হৃৎপিণ্ড, কেউ ব্রেন, কেউ হাড় তৈরি করে দিচ্ছে, এদেরকে বলা হয় স্টেম কোষ। ঠিক আছে? তো স্টেম কোষের দ্বারা আমরা কি করতে পারি? স্টেম কোষ এত কার্যকরী একটা জিনিস যে এমন একদিন আসবে যেদিন বাজারে আমরা আর গরু বা ছাগলের মাংস কিনবো না, আমরা বাজার থেকে গরুর স্টেম কোষ কিনে আনবো। ব্যাপারটা এরকম, তুমি আজকে গরুর স্টেম কোষ কিনে আনলা, রান্নাঘরে রাতের বেলা ঘুমানোর আগে স্টেম কোষটা একটা পাত্রে রেখে দিলা, সারা রাত স্টেম কোষটা বিভাজিত হয়ে হয়ে গরুর মাংস, 1 কেজি মাংস তৈরি হয়ে গেল। সকালবেলা উঠে মাংস কেটে কুটে রান্না করে খেয়ে ফেললাম। কারণ স্টেম কোষের এই ক্ষমতা আছে, সে বিভাজিত হয়ে অনেক কিছুই তৈরি করে দিতে পারে। এক সময় মানুষ আর গরু বা ছাগল বা মুরগির মাংস খাওয়ার জন্য গরু পালতে হবে না, স্টেম কোষ থাকলেই হবে। বুঝছো? এছাড়াও আমাদের শরীরের স্টেম কোষ দিয়ে আমাদের শরীরের অঙ্গগুলা তৈরি করা যেতে পারে। যেমন আমাদের কিডনি ফেইলুর হয়, তোমরা শুনেছো না? মানুষের কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি ফেল হয়ে গেছে, তাহলে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কিডনি তুমি কই পাবা? কে তোমাকে কিডনি দেবে? তো আমাদের যদি স্টেম কোষ থেকে কিডনি বানানো যায়, তাহলে যাদের কিডনি বিকল হয়ে যাচ্ছে, তাহলে সেই স্টেম কোষ দিয়ে কিডনি বানায় তার বডিতে স্থাপন করা যাবে। তো এই গবেষণাগুলো চলছে, দেখা যাক কত দূর আগানো যায়। ঠিক আছে, আমরা স্টেম কোষ থেকে আর কি পড়বো? আমাদের কোন কোন অঙ্গে স্টেম কোষ আছে বেশি? তোমরা একটু এটা এমসিকিউ এর জন্য পড়বা। বোন ম্যারো, স্কিন, লিভার, এসব অঙ্গে স্টেম কোষ বেশি থাকে। তাই এসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হলেও ওরা নিজের ক্ষতি পুষায় নিতে পারে, ওই যে বারবার বিভাজিত হতে পারে স্টেম কোষগুলা। তো বলেছে যে রিজেনারেশন ও রিপেয়ার পাওয়ার, বা রিজেনারেশন ও রিপেয়ার করার ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে? তাহলে বোন ম্যারো, স্কিন, লিভার, এসব অঙ্গে স্টেম কোষ বেশি থাকে, এবং এদের রিজেনারেশন মানে নতুন করে তৈরি হওয়া, রিপেয়ার মানে ক্ষয়পূরণ করা, এসব ক্ষমতা বেশি। তবে আমাদের কোনো কোনো অঙ্গে আবার স্টেম কোষ থাকেই না। ব্রেইন, কিডনি, হার্ট, এসব অঙ্গে স্টেম কোষ খুবই কম, যার কারণে তোমার যদি স্ট্রোক হয় বা হার্ট অ্যাটাক হয় বা কিডনি সমস্যা হয়, তাহলে কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ ওইসব অঙ্গ নিজেরাই ঠিক হতে পারে না। বুঝছো? তাহলে আমরা স্টেম কোষ জিনিসটা কি আশা করি বুঝেছি। আচ্ছা, অনেকেই বলছো ভাই বোন ম্যারো জিনিসটা কি? তোমরা অস্থি মজ্জার নাম শুনেছো? অস্থি মজ্জা, হাড়ের ভেতরে যে
একটু লালচে কালারের উপাদানটা থাকে না, এটাকে বলা হয় বোন ম্যারো। তো এই যে হাড়ের ভেতরে থাকা উপাদান, এটাকে বলা হয় বোন ম্যারো। বোন ম্যারো বাংলা হচ্ছে অস্থি মজ্জা। আমাদের যত রক্তকণিকা, এই রক্তকণিকাগুলা এই বোন ম্যারো বা অস্থি মজ্জা থেকেই তৈরি হয়। অস্থি মজ্জা প্রতিদিন বিভাজিত হয় এবং কোটি কোটি রক্তকণিকা তৈরি করে। মনে রাখবা, আমাদের সমস্ত রক্তকণিকা বোন ম্যারো থেকে তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, টুসি বা টাউসি, মোর্শেদ বলেছে ভাইয়া কোন কোষটা সবচেয়ে ছোট, এটা পরে আছে, আলোচনা করবো নে একটু পরে, ভাই একটু অপেক্ষা করো। ওকে। আচ্ছা, তাহলে দেখো এই যে হচ্ছে আমাদের স্টেম কোষ। তোমার স্টেম কোষ চাইলে পেশি তৈরি করতে পারে, স্টেম কোষ চাইলে তোমার চর্বি তৈরি করতে পারে, লোহিত রক্তকণিকা তৈরি করতে পারে, আবরণী কলা তৈরি করতে পারে, স্নায়ু তৈরি করতে পারে, তোমার স্টেম কোষ সবকিছু তৈরি করে দিতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আজকে স্টেম কোষ সম্পর্কে জানলাম। কোথায় কোথায় স্টেম কোষ বেশি, কোথায় কম, এটা মুখস্থ করবো, এটা থেকে এমসিকিউ আসবে। ওকে। আচ্ছা, এরপরে এখানে একটা বক্স আছে, এই বক্স তোমাদের লাগবে না, এটা আমরা পড়বো জাস্ট কোনটা সাইজ কত বোঝানোর জন্য এগুলা দিয়েছে। হ্যাঁ, কোন অস্থি মজ্জা থেকে রক্ত তৈরি হয়? আমাদের যেসব লম্বা লম্বা অস্থি, ওইসব অস্থির মজ্জা থেকে রক্ত তৈরি হয় ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, আমরা এরপরে পড়বো যে টপিকটা, ওটা হচ্ছে কোষের আয়তন, ছোট কোষ বড় কোষ এগুলা। তো সবচেয়ে বড় কোষ কোনটা মনে আছে তোমাদের? ডাইনোসরের ডিম, তাই তো। কিন্তু আনফরচুনেটলি পৃথিবীতে যেহেতু এখন ডাইনোসর নাই, তাই ওর ডিমটা হচ্ছে না। তো উট পাখি আছে, ওর ডিমটা সবচেয়ে বড়। এবং উট পাখির ডিমে একটা কোষ, তাই উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। ঠিক আছে। তো নুসরাত বলছে ভাইয়া কোন চিত্রগুলো লাগবে একটু বলে দিন। হ্যাঁ, আমি বলে দেবো যে চিত্র লাগবে, এটা আমি বলে দেবো ভাইয়া। ওকে। তাহলে উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। তাহলে সবচেয়ে ছোট কোষ কোনটা? পৃথিবীর সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এটা একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, সবচেয়ে ছোট কোষ মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এর আরেক নাম পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। মানে এটা নিউমোনিয়ার মতো একটা জীবাণু, নিউমোনিয়া তৈরি করে যে ব্যাকটেরিয়া গুলা, সেই নিউমোনিয়া তৈরি করা ব্যাকটেরিয়ার মতো একটা ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ওকে। তাহলে আমরা সবচেয়ে বড় কোষ সবচেয়ে ছোট কোষ দেখে ফেললাম। ওকে। আচ্ছা, এরপরে আসো সবচেয়ে বড় উদ্ভিদ কোষ। সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে একটা শৈবাল, নাম তার অ্যাসিটাবুলারিয়া। এটা দৈর্ঘ্য 5 থেকে 10 সেন্টিমিটার। আচ্ছা, তোমরা বলো তো 5 থেকে 10 সেন্টিমিটার একটা জিনিস কি খালি চোখে দেখা যাবে কিনা? এই সাইকেলে কোনো বই দেওয়া হবে কিনা? না, আমরা তো তোমাদেরকে এ প্লাস সংবর্ধনে একটা চ্যাপ্টার দিয়েছি, এই কোষের গঠন চ্যাপ্টারটা, ওইটাই দেওয়া হবে ভাই। হ্যাঁ, হ্যাঁ, এটা খালি চোখে দেখা যাবে। তাহলে অ্যাসিটাবুলারিয়া একটা কোষ, একটা শৈবাল এবং সবচেয়ে বড় একটা কোষ, যে দেখছো গোল, এটা এটা একটা কোষ। এর প্রত্যেকটা একটা করে কোষ। এগুলা অ্যাসিটাবুলারিয়া শৈবাল, 5 থেকে 10 সেন্টিমিটার সাইজে হয়, বেশ বড়, পৃথিবীর সবচেয়ে বড় এক কোষ উদ্ভিদ। উদ্ভিদের একটা কোষ হচ্ছে এই অ্যাসিটাবুলারিয়া শৈবালের কোষ। ঠিক আছে ভাইয়া। ওকে। তাহলে আমরা মনে রাখবো সবচেয়ে বড় উদ্ভিদ কোষ কোনটা? অ্যাসিটাবুলারিয়া নামে শৈবাল। আচ্ছা, আরিফিন বলছো ভাই এই চার্টটা পড়াবেন না? না, এই চার্টে তোমাদের বায়োলজির কোনো পড়া নেই, লাগবে না। এটা শুধু ধারণা নেওয়ার জন্য যে 1 ন্যানোমিটার কত ছোট, 1 অ্যাংস্ট্রম কত ছোট, প্রয়োজন নেই। তোমরা রিডিং পড়ে নিতে পারো, বোঝানোর মতো কিছু নেই। হ্যাঁ। আচ্ছা, ওয়াসিমা বলেছে ভাইয়া ডিম যদি একটা কোষ হয় তাহলে কুসুম কি আর নিউক্লিয়াস? না ভাইয়া, কুসুম হচ্ছে সঞ্চিত খাবার, ওটা নিউক্লিয়াস না। 3টা চ্যাপ্টার শেষ করতে কত সময় লাগবে? আমরা প্রায় 25টা ক্লাস নেব, 20-22টা বা সর্বোচ্চ 25টা ক্লাস হবে। তো যদি মাসে 8টা থেকে মাসে তো 12টা ক্লাস হবে, তাহলে 2 মাস লাগবে। 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের। আচ্ছা, সবচেয়ে বড় উদ্ভিদ কোষ দেখলাম অ্যাসিটাবুলারিয়া।
সবচেয়ে লম্বা উদ্ভিদ কোষ হচ্ছে র্যামি। র্যামি নামের গাছের সুতা হচ্ছে সবচেয়ে লম্বা উদ্ভিদ কোষ, 55 সেন্টিমিটার। আমাদের শরীরের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে নিউরন, মোটর নিউরন, 1.37 মিটার লম্বা। আমাদের দেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে অনুচক্রিকা। এটা ইম্পর্টেন্ট। তো দেহের সবচেয়ে ছোট কোষ অনুচক্রিকা, কিন্তু অনুচক্রিকার চেয়েও ছোট কোষ হচ্ছে শুক্রাণু। তাহলে লেখা নাই কেন? কেন লেখা নাই? কারণ পৃথিবীর অর্ধেক মানুষের শুক্রাণু নাই। বুঝছো? যদিও বা আমাদের দেহের সবচেয়ে ছোট কোষ শুক্রাণু, পৃথিবীর অর্ধেক মানুষেরই শুক্রাণু নাই। মানে ছেলেদের শুক্রাণু থাকে, মেয়েদের তো শুক্রাণু থাকে না। তাহলে যদি মানুষের সবচেয়ে ছোট কোষ বলো, সেটা তো ছেলে মেয়ে উভয়ের শরীরই থাকা উচিত, তাই না? তো শুক্রাণু যেহেতু সবার শরীরে থাকে না, তাই সে সাইজে সবচেয়ে ছোট হলেও মানুষের সবচেয়ে ছোট কোষ শুক্রাণু না বলে এরপরে যেটা সাইজে ছোট অনুচক্রিকা সেটা বলা হয়। ওকে। আচ্ছা। তাসনিয়া বলেছে ভাই 3টা অধ্যায় 2 মাসে শেষ হবে। হ্যাঁ, আমরা তো সপ্তাহে 3 দিন করে ক্লাস নেব। আগামীকালও কিন্তু তোমাদের ক্লাস আছে, রবিবার, বৃহস্পতিবার আর শুক্রবার। এই 3 দিন ক্লাস থাকবে। ঠিক আছে। এই 3 দিনে তাহলে আমরা আমাদের এই কোষের গঠন চ্যাপ্টারটা শেষ করতে 3 সপ্তাহের মতো লাগবে, 20-22 দিনের মতো। ওকে। কোনটা বেশি ইম্পর্টেন্ট, এক্সামে বেশি আসে, এগুলো আমি বলে দিব। হ্যাঁ, এই যে যেগুলো আমি মার্ক করতেছি হাইলাইটার দিয়ে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ। আচ্ছা, রেমি মানে কি ভাই? রেমি একটা গাছ। এর ফিট মানে কোষগুলা লম্বা সুতার মতো হয়। হ্যাঁ, দেখতে পাট পাট দেখছো না, পাটের আইস দেখছো ওই রকম। ঠিক আছে। হ্যাঁ, মাইকোপ্লাজমা হচ্ছে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া, ঠিক বলছো ভাইয়া। তাহলে এই কোষের আয়তন থেকে আমাদের খানিকটা পড়া হলো। ওকে। তারপরের টপিকে যাই আমরা। এখানে যে কথাগুলো আছে এগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু না। কোষ ছোট হয় কেন? ছোট হইলে কাজের সুবিধা, এই জন্য ওরা ছোট হয়। তোমাদের কিছু কোশ্চেন করি, দেখি তোমাদের মনে আছে কিনা। কোষের দৈর্ঘ্য মুখস্থ করতে হবে না, শুধুমাত্র আমাদের যে মোটর নিউরন, মোটর নিউরনের দৈর্ঘ্যটা মুখস্থ করতে হবে ভাই। তাহলে দেখো তো, তোমাদের কাছে একটা প্রশ্ন গিয়েছে, জীবন্ত কোষ প্রথম পর্যবেক্ষণ করেন কে? রবার্ট হুক, লিওয়েন হুক, রবার্ট ব্রাউন নাকি সিকেভিস? আজকে তোমরা ভালোই পারছো। তাহলে প্রথম জীবন্ত কোষ পর্যবেক্ষণ করেন লিওয়েন হুক। আচ্ছা, অনেকেরই নেট প্রবলেমের কারণে প্রশ্ন নাও যেতে পারে, তখন আমি বললে তোমরা শুনিও। ঠিক আছে। এরপরে আসো, দেখো কোষ ছোট থাকে কেন? ছোট থাকে কারণ কোষের কাজে সুবিধা হয়। হ্যাঁ, কোষের কাজের সুবিধা হয়, এর জন্য কোষ ছোট থাকে। আর এগুলো তেমন একটা লাগে না। আমরা চলে আসি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। আমরা তো বোটানি পড়ছি, উদ্ভিদ বিজ্ঞান। এখানে এখন আমরা উদ্ভিদ কোষ নিয়ে পড়বো। ওকে। ক্লাসে দাগায় দেয় এগুলা কি গ্রুপে পাবো না? এগুলা তো দেওয়া হয় না, আমরা স্লাইড দিই। এগুলা তোমরা ক্লাসের সময় একটু দাগায় নিতে পারো, আমি তো স্লোলি পড়াচ্ছি, তোমরা আমার সাথে সাথে মার্ক করে নিতে পারো। ওকে। অথবা কোনো একটা মিস হইলে পরে রেকর্ড দেখে মার্ক করে নিতে পারো, এগুলা পড়লেই হবে। তোমরা পুরো ইন্টার লাইফে যদি বলো, তো এগুলাই পড়তে হবে, এর বাইরের কথাগুলো খুব একটা কোনো প্রয়োজন লাগবে না। এগুলাই মনে রাখতে হবে তোমাদেরকে। হ্যাঁ। অনুচক্রিকাতে নিউক্লিয়াস থাকে না ভাইয়া। স্পাইনাল কর্ড কি? তাশরিফ বলেছে ভাই, আমাদের মেরুদণ্ডের ভেতরে যে স্নায়ু রজ্জু থাকে, সেই স্নায়ু রজ্জুকে স্পাইনাল কর্ড বলে। এটা আমরা সেকেন্ড পেপারে পাবো, জুলজি পড়ার সময় দেখবো। ওকে। আচ্ছা, আসো আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষের 5টা গঠন থাকে সেটা দেখি। একটা আদর্শ উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকবে ভাইয়া। হ্যাঁ, আসো দেখো কি কি থাকবে একটা আদর্শ উদ্ভিদ কোষে।
কোষ প্রাচীর থাকবে, এরপরে কোষ ঝিল্লি থাকবে, সাইটোপ্লাজম আছে, সেখানে অঙ্গাণুগুলা থাকবে, নিউক্লিয়াস আছে, আর কোষের ভেতরে থাকে কিছু নির্জীব বস্তু, মানে বর্জ্য পদার্থ আর কি। হ্যাঁ ফারজানা, রেজাল্ট আমরা এখনো পাবলিশ করিনি। তোমাদের পরীক্ষা তো আগামীকাল সকাল পর্যন্ত দেওয়া যাবে। তো আগামীকাল সকালে যখন পরীক্ষা শেষ হবে তখন রেজাল্ট পাবলিশ করা হবে, তখন সবাই রেজাল্ট দেখতে পাবা। রেজাল্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথে কি রেজাল্ট দেখা যাবে বলো? অন্যরাও তো পরীক্ষা দিচ্ছে, তোমাদের তো সিরিয়াল দিব আমরা, কে কত পাইছো, কার সিরিয়াল কত। তো সেটা দেওয়ার জন্য তো সবার পরীক্ষা আগে শেষ হতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে একটা আদর্শ কোষ প্রাচীরের 5টা উপাদান, এই নামগুলা পড়বা। কি কি উপাদান থাকে একটা আদর্শ কোষে? একটা আদর্শ কোষে 5টা উপাদান থাকে, ওকে? কোষ প্রাচীর, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আর নির্জীব বস্তু। এখন আমরা দেখব একটা চার্ট, এখানে এই ছবি আছে, এগুলো ছবি এখন লাগবে না আমাদের। এই চার্টটা বের করো। একটা আদর্শ উদ্ভিদ কোষে 2টা অংশ থাকতে পারে। একটা হচ্ছে জড় বস্তু, আর একটা হচ্ছে সজীব বস্তু। আচ্ছা, তোমার কোষের ভেতরে, তোমার শরীরের ভেতরে যা আছে সবকিছু কি জীবিত বলো তো? তোমার শরীরে থাকা পানি কি জীবিত? না তো, তাই না? আচ্ছা, তোমার শরীরে থাকা শর্করা, আমিষ, স্নেহ, এসব উপাদান যে জমা আছে এগুলা কি জীবিত? না। আচ্ছা, কিন্তু তোমার কোষের মধ্যে থাকা মাইটোকন্ড্রিয়া কি জীবিত না মৃত বলো তো? মাইটোকন্ড্রিয়া কিন্তু জীবিত। মাইটোকন্ড্রিয়া কাজ করে, মাইটোকন্ড্রিয়ার পুষ্টি লাগে, এবং বয়স শেষে সে মারাও যায়। তাহলে জীবিত জিনিস যেমন আছে কোষের ভেতরে, এরকম মৃত জিনিসও আছে। ঠিক আছে? তো আমরা এখন পড়বো কে জীবিত আর কে মৃত। তো প্রথমেই হচ্ছে জড় বস্তুগুলাকে আলাদা করা হয়েছে, সজীব বস্তুগুলাকে আলাদা করা হয়েছে। সজীব বস্তুর মধ্যে কারা আছে? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তোমরা তো এগুলা চেনো না? এই যে কোষের বাইরে, এটা হচ্ছে কোষ ঝিল্লি, ওকে? তারপরে যে নিউক্লিয়াস, আর এই যে এই তরল উপাদান, এগুলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে অনেক অঙ্গাণুই থাকে। তো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এরা হচ্ছে সজীব। ঠিক আছে? আচ্ছা, কোষের আকার থেকে কিছু পড়াই নেই ভাইয়া, ওখানে দাগানো নাই কিছু। আচ্ছা, নিউক্লিয়াস এর 4টা পার্ট তোমাদের মনে আছে? নিউক্লিয়াসের আহ এই যে দেখো, নিউক্লিয়াসের বাইরে এটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ, তাই না? নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ। ভেতরের তরলটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। চিকন সুতাগুলাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। আর এই গাঢ় গোলাকার গঠনটাকে বলা হয় নিউক্লিওলাস। তাহলে একটা নিউক্লিয়াসের ভেতরে 4টা জিনিস আমরা দেখলাম। ঠিক আছে? আচ্ছা, ঋষভ বলেছে ভাই প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাস্ট কি সেম? না, একটু পরে ওটার আলোচনা আছে, তখন দেখবো আমরা। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াসের 4টা জিনিস আমরা দেখলাম। এরপর সাইটোপ্লাজমে আছে তরল জাতীয় উপাদান, ওটাকে বলা হয় মাতৃকা। ইংলিশে কি বলে জানো তোমরা? মাতৃকার ইংলিশ কি? ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা সজীব বস্তু কোষের মধ্যে কি কি সজীব বস্তু পাচ্ছি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের 4টা জিনিসের নাম আমরা 9-10 পড়েছিলাম। এরপরে সাইটোপ্লাজম যে গঠনটা, আচ্ছা, এ, তোমরা সাইটোপ্লাজম দেখছো বলো তো? তোমরা কোষ যেহেতু দেখছো, সাইটোপ্লাজমও দেখছো। ডিম ভাঙলে যে তরলটা পাওয়া যায় না, সেই তরলটাই সাইটোপ্লাজম। বুঝছো? তো সাইটোপ্লাজমের মধ্যে কি আছে? কিছু মাতৃকা বা তরল অংশ আছে, ওটাকে বলা হয় সাইটোমাতৃকা বা ম্যাট্রিক্স বা সাইটোসোলও বলে, সাইটোসোল। আর ওটার মধ্যে আছে অঙ্গাণু, ওগুলো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু অঙ্গাণু আছে। এবং সেই অঙ্গাণুগুলা 2 রকম হয়, ঝিল্লিবদ্ধ
আর ঝিল্লিবিহীন, অঙ্গাণুর বাইরে আবরণ থাকতে পারে, আবরণ থাকলে ওটা হচ্ছে ঝিল্লিবদ্ধ, আর আবরণ না থাকলে সেটা ঝিল্লিবিহীন। তো তোমরা বলো তো, এই যে মাইটোকন্ড্রিয়া, এটা কি ঝিল্লিবদ্ধ নাকি বিহীন? এক নাকি দুই? মাইটোকন্ড্রিয়া কি ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন? বলো তো, এক নাকি দুই? ঝিল্লিবদ্ধ। এই যে ঝিল্লি আছে, ঝিল্লিবদ্ধ। আচ্ছা, পাশেই দেখছো এই যে রাইবোজোম, এদের কি কোনো ঝিল্লি আছে কি নাই? ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন? এক নাকি দুই? হ্যাঁ, রাইবোজোমে কোনো ঝিল্লি নাই, এটা হচ্ছে দুই। আর কিছু দেখা যায় এখানে? হ্যাঁ, আসো, দেখো তো ভাইয়া, আহ এই ক্লোরোপ্লাস্টটা কি ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন? এক নাকি দুই? এক, ঝিল্লিবদ্ধ। আচ্ছা, এই যে মাইক্রোটিউবিউলস গুলা দেখাচ্ছে এখানে, মানে কোষ কঙ্কাল, এরা কি ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন? এরা ঝিল্লিবিহীন, নাই তো, কোনো ঝিল্লি নেই, জাস্ট একটা একটা করে দণ্ড আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা মনে রাখবো, কারণ এগুলো আমাদের পরীক্ষায় আসবে, নিচের কোনটি ঝিল্লিবদ্ধ, নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো তোমরা মনে রাখবা, একটা ছন্দ আছে, তোমরা এটা লিখে রাখতে পারো। প্রথম মামাই সেরা, প্রথম মামাই সেরা। প্রোতে প্রোটিওজোম নামের একটা অঙ্গাণু, এটার তোমাদের বইয়ের ব্যাপারে ডিটেলস দেওয়া নাই। মাতে মাইক্রোটিউবিউল, মাতে মাইক্রোফিলামেন্ট, ইতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেরার সেতে সেন্ট্রিওল, রাতে রাইবোজোম। তাহলে আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলার নাম এই ছন্দ দিয়ে মনে রাখতে পারবো। এগুলা বাদে যেগুলা আছে তারা ঝিল্লিবদ্ধ। পারবা না? প্রথম মামাই সেরা, সেন্ট্রিওল, রাইবোজোম এটা বেশি আসে, রাইবোজোম আর সেন্ট্রিওল এরা বেশি আসে, তোমরা ওটাতে স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এরা ঝিল্লিবিহীন, আর বাকিরা ঝিল্লিবদ্ধ। তাহলে তোমরা আমাকে বলো তো, কোষ কঙ্কাল ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন? এক নাকি দুই? কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল কিন্তু ঝিল্লিবিহীন। আচ্ছা, এটা বলো তো, কোষ কঙ্কাল কি জীবিত না মৃত? জীবিত নাকি মৃত? কঙ্কাল নাম শুনলেই কি তোমার কবর থেকে উঠে আসা একটা কঙ্কালের কথা মনে পড়ে? দেখো তো, কোষ কঙ্কাল কোথায় লেখা, জি সজীব নাকি নির্জীবের মধ্যে? এবার দেখে বলো, কোষ কঙ্কাল কি জীবিত নাকি মৃত, বলো। দেখো তাহলে, কোষ কঙ্কাল সজীব। কোষ কঙ্কাল হচ্ছে একগুলো অঙ্গাণু ভাইয়া, অঙ্গাণু। কোষ কঙ্কাল হচ্ছে এক ধরনের অঙ্গাণু, এরা সজীব। ঠিক আছে, তাহলে অঙ্গাণু যতগুলো আছে আমাদের শরীরে সবাই সজীব। ওরা কাজ করে, পুষ্টি গ্রহণ করে, কাজ শেষে নষ্ট হয়ে মারা যায়। হ্যাঁ, অসীমা বলছে ভাই কিভাবে বুঝবো জীবিত না মৃত? মৃত বা নির্জীব বস্তুর নাম দেখে বুঝতে হবে। আচ্ছা, যেমন কোষ প্রাচীর, তোমরা জানো কিনা কোষ প্রাচীর জড় পদার্থ দিয়ে তৈরি না জীবিত পদার্থ দিয়ে তৈরি? জড়। কোষ প্রাচীর হচ্ছে জড়। হ্যাঁ, জড়। আচ্ছা, আর যে নির্জীব বস্তুগুলো আছে সেগুলো দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলো হচ্ছে সঞ্চিত খাবার। তোমার শরীরে চর্বি জমা আছে না? চর্বি জমা আছে না? তো চর্বির কি জীবন আছে? নাই। তাহলে সঞ্চিত খাবারগুলা এর মৃত। ঠিক আছে। আচ্ছা, ধ্রুব মনে করছে কবর থেকে তুলে আনা কঙ্কাল, তাই? কোষ কঙ্কাল নাম শুনে কঙ্কালের কথা ভাবিও না, ওকে। তাহলে সঞ্চিত পদার্থগুলো হচ্ছে মৃত। এরপরে দেখো, গাছ থেকে চুইয়ে চুইয়ে কিছু পদার্থ পড়ে না ভাইয়া? গাছ থেকে যে পদার্থগুলো নিঃসরণ হয়, ক্ষরণ হয়,
ওগুলাকে বলে নিঃসৃত পদার্থ। এইটা পরীক্ষায় আসে। নিঃসৃত পদার্থ চারটা। কি কি? হাইফেন দিয়ে মনে রাখবা। হাই পেন। এইচ তে হরমোন, পি তে পিগমেন্ট, ই তে এনজাইম, এন তে নেকটার। এখন হরমোন, এনজাইম, নেকটার এগুলা কি? হরমোন তো তোমরা বোঝো যে একটা রাসায়নিক তরল পদার্থ, যেটা আমাদের কোনো কাজকে উদ্দীপ্ত করে, আমাদের শরীরের বিভিন্ন বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঋষভ বলছে ভাই গাছে হরমোন কিভাবে? হ্যাঁ, গাছেরও হরমোন আছে। কেন, তোমরা জিবেরেলিন হরমোনের নাম পড়ছো না? উদ্ভিদের বৃদ্ধি হরমোন। গাছে, আমাদের শরীরে যেমন গ্রোথ হরমোন আছে, গাছেও এরকম বৃদ্ধি হরমোন আছে, অন্যান্য অনেক হরমোন আছে। তো ওগুলা হরমোন মাঝে মাঝে নিঃসৃত হয়। ওকে। আচ্ছা, পিগমেন্ট মানে বোঝো? তোমরা কি কেউ পিগমেন্টের উদাহরণ দিতে পারবা? একটা পিগমেন্টের নাম বলতে পারবা? পিগমেন্ট মানে রঞ্জক, তোমরা বাংলাটা লিখে রাখতে পারো। পিগমেন্ট মানে কি? রঞ্জক। যেমন গাছের পাতা সবুজ, সবুজ হওয়ার জন্য গাছের মধ্যে আছে ক্লোরোফিল। তো ক্লোরোফিল একটা পিগমেন্ট। ঠিক আছে, তাহলে হরমোন দেখলাম, পিগমেন্ট দেখলাম। ওকে। এরপরে আসো এনজাইম। এনজাইমও তোমরা বোঝো, এটা একটা রাসায়নিক উপাদান। এটা কি করে? ওই বিক্রিয়ার হার বাড়ায় কমায়। ওকে। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে শাওন। আচ্ছা, আর নেকটার কি তোমরা জানো? নেকটার, হ্যাঁ, মধু। তোমরা ফুল চুষে মধু খাইছো? ঝোপ থেকে ফুল তুলে চুষে চুষে মধু খাওয়া, এগুলো এখন কমে যাচ্ছে আসলে। গাছই পাওয়া যায় না। আমরা ছোটতে খেতাম, এক ধরনের সাদা সাদা ফুল হইতো। হ্যাঁ, রঙন গাছেও হয়। তো ফুলের যে মিষ্টি রস, মৌমাছি প্রজাপতি যেটা খায়, এইটাকে বলে নেকটার। মধু, মধু আসলে এই নেকটার থেকেই তৈরি হয়। ফুলের রসকে বলে নেকটার। ওকে। আর এই ক্লোরোফিল এগুলো হচ্ছে পিগমেন্ট। পিগমেন্টের বাংলা হলো রঞ্জক। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে উদ্ভিদের নিঃসৃত পদার্থ। তোমরা এই চারটার নাম মনে রাখবা। ওকে। ফারজানা বলছে ভাই প্রোটিওজোম কি? প্রোটিন নিয়ে কাজ করে কিছু অঙ্গাণু, প্রোটিন ভেঙে ফেলে প্রয়োজনে, ওগুলাকে প্রোটিওজোম বলে। তোমাদের বইয়ে এটা নিয়ে আলোচনা নাই। এসএসসি তে পড়েছিলাম ভাই ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন। হ্যাঁ, এগুলাও পিগমেন্ট। এরিথ্রিন মানে লাল, সায়ানিন মানে নীল, লাল নীল পিগমেন্ট। বুঝেছো ভাইয়া নওশিন? নেকটার কি? ওই যে বললাম। তোমরা কোথায় থাকো? নেকটার মানে কি লিখেই দিলাম, এতক্ষণ আলোচনা করলাম, এখন বলছো নেকটার কি? নেকটার হচ্ছে মিষ্টি রস, ফুলের মধ্যে থাকা মিষ্টি রস। ঠিক আছে, আর আছে বর্জ্য পদার্থ। হ্যাঁ, গাছের অনেক বর্জ্য পদার্থই আছে, তাই না? সেই বর্জ্য পদার্থগুলো কি? এই যে গাম মানে আঠা, ল্যাটেক্স, রেজিন, ট্যানিন, এগুলা অনেক কিছু দেখাই হয় নাই তোমাদের। গাছের ভেতর থেকে অনেক কিছুই ক্ষরণ হয়। ঠিক আছে, সেইগুলোকে বলা হয় বর্জ্য পদার্থ। গাছের ওগুলা লাগে না। তার মধ্যে একটা হচ্ছে ল্যাটেক্স। ল্যাটেক্সটা তোমাদেরকে আমি দেখাতে পারি। এটা কি বলো তো? আচ্ছা, অক্সিজোম কি শাওন বলেছো? অক্সিজোম মাইটোকন্ড্রিয়াতে থাকা একটা উপাদান, মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, আরাফাত বলছো ভাই রিপ্লাই দেন। কিসে রিপ্লাই দেবো ভাই? তোমার প্রশ্ন তো পাচ্ছি না দেখতে, আরেকবার দাও দেখি। রেজিন কি? রেজিন চেনানো টাফ। তোমরা কি কেউ তাতাল চেনো? তাতাল, যারা ইলেকট্রনিক্স এর কাজ করে তারা চিনবে। রেজিন হচ্ছে একটা আঠার মতো জিনিস। হ্যাঁ, গাছ থেকে বের হয়, শক্ত হয়ে যায়। ওগুলা গাছের জন্য বর্জ্য, দরকার হয় না। ঠিক আছে। রেটিকুলাম মানে জালিকা।
এখন তোমরা বলবো ভাই তাতাল কি, না থাক, ওগুলা চেনার লাগবে না, তোমাদের ওগুলার দরকার নাই। ওকে, আচ্ছা। হ্যাঁ, ইলেকট্রনিক জিনিস জোড়া লাগে। তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো ভাঙাড়ির দোকান থাকে যেখানে ধরো নষ্ট ফ্যান ঠিক করে, হ্যাঁ নষ্ট মোবাইল ঠিক করে, ওদের দোকানে গিয়ে বলবা ভাই রেজিন দেখান তো আর তাতাল দেখান তো, তাইলে গিয়ে পাবা। আচ্ছা, এই যে রাবারের আঠা বের হচ্ছে, এটা হচ্ছে ল্যাটেক্স। গাছের জন্য এগুলা বর্জ্য পদার্থ। হুম। ছেলেরা তাতাল চেনে, মেয়েদের চেনার কথা না, কারণ মেয়েরা এগুলা নিয়ে কাজ করে না। ওকে। তাহলে ভাই রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স এগুলা হচ্ছে বর্জ্য পদার্থ। হুম। ট্যানিন কি আঠার মতো কিছু? হ্যাঁ ভাই, আঠার মতোই। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের কোষের জীবিত আর নির্জীব উপাদানের কথাবার্তা। আচ্ছা, তোমাদের এই কোষটার ছবিটা দেখাই। এই কোষের ছবিতে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, পিনোসাইটিক ফোসকা। অনেকে বলতে পারবে এটা কি, তাদের জন্য বলছি ভাইয়া। কোষ ঝিলি যদি ভেতরের দিকে ভাঁজ হয়ে ঢুকে যায়, তাহলে এগুলোকে বলা হয় ফোসকা। ফোসকার ইংলিশই হলো ভেসিকল। বুঝেছো? ভেসিকলের বাংলাই হলো ফোসকা। আর এরকম ভেতরের দিকে ভাঁজ হয়ে ঢুকে গিয়ে এখানে যদি তরল পদার্থ জমা হয়, তরল তরল, তাহলে ওটা হচ্ছে পিনোসাইটিক ফোসকা। আর যদি কঠিন জমা হতো বা কঠিন পদার্থ ঢুকতো, তাহলে বলা হতো ফ্যাগোসাইটিক ফোসকা। ফ্যাগোসাইটিক আর ফিনোসাইটিক, এদের কাজ আমরা পরে পড়বো। এখন তো মাত্র তোমরা পড়া শুরু করলা, পড়া তো এখনো অনেক বাকি। তোমরা আসো এখন বইয়ের 9 পেজে, তোমাদের এই বই প্রায় 500 পেজ। এখনই তো আর সব শিখতে পারবে না, তাই না? ধীরে ধীরে সব শিখতে হবে। আসো, যেগুলা আছে সেগুলাই করি, সেগুলাই বুঝি। ওকে। আচ্ছা, এরপরে আস্তে আস্তে আমরা 10 নম্বর পেজে এসে প্রথম পাচ্ছি কোষ প্রাচীর। না, কোষের ছবি আর তোমাদের আঁকতে হবে না, তোমরা এখন বড় হইছো, সব বাচ্চাদের কাজ, তোমরা আর কোষের ছবি আঁকবে না। উদ্বায়ী তেল কোনগুলা? উদ্বায়ী তেল বলতে যেগুলা হচ্ছে বাষ্প হয়ে উড়ে যায়, ওগুলাকে বলা হয় উদ্বায়ী তেল। গাছ থেকে কিছু তেলের মতো পদার্থ ক্ষরণ হয়, এগুলো বাতাসেই উড়ে যায়, ওগুলাকে বলে উদ্বায়ী তেল। ওকে। আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারের প্রথম রিটেনের টপিক হচ্ছে এই কোষ প্রাচীর। ওকে। আচ্ছা, অর্ণা বলছো ভাইয়া রিপ্লাই দেন, তোমার কোশ্চেনটা দাও। কোশ্চেন অ্যান্সার বক্সে কোশ্চেন দিও না কেউ, তোমরা মেসেজে দিও। হ্যাঁ, মেসেজে দিও, আমি কিন্তু কোশ্চেন অ্যান্সার বক্সটা ওপেন করি না। তোমাদের কোশ্চেন টোশ্চেন থাকলে, তোমাদের কথাবার্তা, কোশ্চেন টোশ্চেন সব আমাকে মেসেজেই দিও, কোশ্চেন অ্যান্সার বক্সে দেওয়ার দরকার নেই। অর্ণা বলেছো পুং গ্যামেটকে পুং গ্যামেট বলা হয়েছে, গ্যামিট বলা হয়েছে, এটা ব্যাপার না ভাইয়া। গ্যামেট গ্যামিট একই কথা। ওকে। আচ্ছা, কোষ প্রাচীরের ছবি লাগবে, হ্যাঁ লাগবে। কিভাবে এক্সাম দিবা এটা এখানে না, গ্রুপে জিজ্ঞাসা করো, ওইখানে বলবে। আমি এখান থেকে দেখাই দিতে পারবো না তো ভাইয়া। হ্যাঁ, অ্যালকালয়েড কি? আচ্ছা, তাশরিফের এই কোশ্চেনটা থেকে আসি। গতদিন আমরা নিউক্লিওয়েড পড়েছিলাম, তাই না? আচ্ছা বলো তো, নিউক্লিওয়েড মানে দেখতে কিসের মতো? নিউক্লিওয়েড মানে দেখতে কিসের মতো বলেছিলাম? নিউক্লিয়াসের মতো, গুড। নিউক্লিয়াসের মতো হলে নিউক্লিওয়েড। তাহলে অ্যালকালয়েড মানে কিসের মতো বলো তো? হ্যাঁ, অ্যালকোহলের মতো। তাহলে কিছু কিছু উপাদান থাকে গাছের মধ্যে অ্যালকোহলের মতো, এইটাকে বলা হয় অ্যালকালয়েড। বুঝেছো ভাইয়া? ওকে। হ্যাঁ। তো এখন আমরা পড়বো কোষ প্রাচীর। তোমাদের রিটেনে প্রথম যে টপিকটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভৌত গঠন, এটা পরীক্ষায় আসে। এবং পরীক্ষায় আসলে এই ছবিটা আঁকতে হয়, এই ছবিটা, কোষ প্রাচীরের গঠনের এই ছবিটা আঁকতে হবে। তোমরাও বইয়ে লিখে রাখো, আঁকতে হবে এই ছবিটা, মার্ক করে রাখো। হ্যাঁ, খুবই সহজ ছবি, অত কঠিন না। আমরা এখন এটা পড়বো।
তো কোষ প্রাচীর নাম তোমরা সবাই শুনেছো। বলো তো পৃথিবীতে প্রথম কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন কে? প্রথম কোষ প্রাচীর দেখেন কোন বিজ্ঞানী? মাইক্রোস্কোপের নিচে প্রথম কোষ প্রাচীর দেখেছিলেন কে? রবার্ট হুক, ভেরি গুড। রবার্ট হুক প্রথম কোষ প্রাচীর দেখেছিলেন, কারণ উনি যে কোষটা দেখছিল ওটা কি জীবিত কোষ ছিল না মৃত? মৃত ছিল। আর মৃত কোষের সব জীবিত উপাদান মরে গেছে, রয়েছে শুধু কোষ প্রাচীর। ঠিক আছে। তো সেই কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য। কোষ প্রাচীর থাকলে বুঝবা এটা উদ্ভিদ কোষ। অন্য হতে পারে, অন্য অনেকেরই কোষ প্রাচীর আছে, তবে সবচেয়ে ভালোভাবে চেনা যায় উদ্ভিদ কোষকেই কোষ প্রাচীর দিয়ে। উদ্ভিদ ছাড়াও কোষ প্রাচীর আছে ব্যাকটেরিয়া এবং ছত্রাকে। প্রাণীতে কোষ প্রাচীর নাই। তাহলে একটা কোষ উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ, এটা আলাদা করতে পারবা কি দিয়ে? কোষ প্রাচীর দিয়ে। হ্যাঁ। আচ্ছা, এই যে ফারহান বলছো, শাওন বলছো ভাইয়া পিট পেয়ার কি, আমরা এখনো পিট পেয়ারে যাই নাই ভাইয়া, যাই আগে তারপরে আলোচনা করব। কোনো টপিক আলোচনার পরে সেটার রিলেটেড কোশ্চেন করতে পারো। আগে কোশ্চেন করলে, এখন আমি পিট পেয়ার বুঝাইতে গেলে তোমরা তো এখনো গঠনটাই বুঝলা না, পিট পেয়ার কেমনে বুঝবা, তাই না বলো? আগে আলোচনা করি তারপরে আসি। হ্যাঁ। তাহলে প্রথমে কোষ প্রাচীরের ব্যাপারে যেটা বললাম, এর ভৌত গঠনটা সিকিউতে লাগবে, লিখে রাখো সিকিউ। গতে বা ঘতে আসবে। হ্যাঁ। কোষ প্রাচীরের ভৌত গঠনটা লিখো। বায়োলজি মেইন বই মুখস্থ করবা না? মুখস্থ করা লাগবে না পুরাটা, যেগুলা মার্ক করে দিব, হাইলাইট করে দিব, ওগুলা পড়ার চেষ্টা করবো, ওগুলা আসবে পরীক্ষায়। হ্যাঁ। তো ভৌত গঠনটা পরীক্ষায় আসবে। ভৌত গঠন মানে জিনিসটা কি, দেখতে কেমন, তুমি যদি দেখতে যাও, দেখতে যা দেখবা সেটাই হচ্ছে ভৌত গঠন। ওকে। ওকে। হ্যাঁ, তোমাদের মেসেজটা বন্ধ করে দিচ্ছি, নাহলে তোমাদের বিরক্ত হবে, মানে বিরক্ত লাগবে। বায়োলজি নোট করে পড়া লাগবে না, বইয়ে যা আছে তা পড়লেই হবে। তাই এটা নোট না করলেও চলবে, বই পড়বা, বই দাগায় পড়বা, ওটা পড়লেই হবে। অকোষীয় জীব হচ্ছে ভাইরাস, ভাইরাসের জীব, কোষ নাই। ঠিক আছে। তো ভৌত গঠনে কোষ প্রাচীর দেখতে কেমন? কোষ প্রাচীর দেখতে হচ্ছে ওই যে এমন। মানে এখানে আসলে আছেটা কি, আসো আমরা দেখি। মনে করো তুমি যে রুমে বসে আছো, সেই রুমের থেকে তুমি একটা দেয়াল দেখতে পাচ্ছ, তাই না? তো তুমি যে রুমে আছো সেই রুমের দেয়াল আর পাশের রুমের দেয়াল, পাশের যে রুম, দুই রুমের মাঝখানে তো একটাই দেয়াল, তাই না? এখন এই দেয়ালটা কার, ওই রুমের নাকি তোমার রুমের? না, কোনো নির্দিষ্ট রুমেরই না, এটা হচ্ছে দুই রুমের কমন একটা দেয়াল। তো ঠিক এইভাবে কোষ প্রাচীর এর মাঝখানে প্রথম যে লেয়ারটা থাকে, সেই লেয়ারটা হচ্ছে পাশাপাশি দুটা কোষের একটা কমন লেয়ার। তোমরা যদি এই ছবিটার দিকে একটু দেখো ভাইয়া, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, পাশাপাশি দুটা কোষের ঠিক মাঝ বরাবর যে লেয়ারটা থাকে, যেটাতে আমি দাগ দিচ্ছি, ঠিক মাঝ বরাবর এই লেয়ারটা হচ্ছে ভাইয়া মধ্য পর্দা। তো আমরা মধ্য পর্দাটাকে এখানে এভাবে দেখাচ্ছি, এই যে একটা মাঝখানে কমন একটা লেয়ার। তাহলে মনে রাখবা যে পাশাপাশি দুটি কোষের কমন বা সাধারণ পর্দার নাম কি? উত্তর হবে মধ্য পর্দা। ঠিক আছে। বা কোষ প্রাচীরের প্রথম স্তরের নাম কি? কোষ প্রাচীরের তিনটা স্তর আছে, প্রথম স্তরের নাম হচ্ছে মধ্য পর্দা। তারপরে ভিতরের দিকে আরেকটা লেয়ার থাকবে, ওই লেয়ারটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। তারও ভেতরে আরেকটা লেয়ার থাকবে, ওই লেয়ারটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এখন তোমরা আমাকে বলো তো সেকেন্ডারি প্রাচীর কয় লেয়ার বিশিষ্ট? দেখো, দেখে বলো। মধ্য পর্দা তো এক লেয়ারের দেখলামই। সেকেন্ডারি প্রাচীর বা গৌণ পর্দা, হ্যাঁ, তিন স্তর বিশিষ্ট, তাই না? তিন স্তর বিশিষ্ট। আর প্রাথমিক প্রাচীর কয় স্তর বিশিষ্ট? এক। এটা এক। এক। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলি। এইটা একটা কোষ,
হুম। এটা একটা কোষ, এর ভেতরের দিকে এটা ঘটনা। এটা আরেকটা কোষ। বুঝছো? এগুলা এই কোষের। এই যে এটা, এগুলা এরা এই কোষের। মধ্য পর্দা একটাই, এ হচ্ছে কমন পর্দা, কমন দেয়াল। আর মধ্য পর্দার ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটা এই কোষের প্রাথমিক প্রাচীর, আর এটা এই কোষের প্রাথমিক প্রাচীর। বুঝছো? এইটা এই কোষের সেকেন্ডারি প্রাচীর, এইটা এই কোষের সেকেন্ডারি প্রাচীর। ছবিটা আসলে কেটে একটা অংশে দেখাইছে জাস্ট, ওই জন্য এমন লাগছে দেখতে। প্রাণী কোষে কোষ প্রাচীর আছে কি? না ভাই, প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। ঠিক আছে, তাহলে আসো এখন আর একটু দেখি বইয়ের পড়াটা। তাহলে এই হচ্ছে মাঝখানে থাকা মধ্য পর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, তারপরে সেকেন্ডারি প্রাচীর। এখন আসো, কোষ প্রাচীরের কোনো কোনো জায়গায় ভাইয়া শুধুই মধ্য পর্দা থাকে, প্রাথমিক বা সেকেন্ডারি প্রাচীরটা থাকে না। ওই জায়গাগুলো একটু গর্ত মতো হয়ে গেছে, এই গর্তকে বলা হয় পিট। তোমরা লিখে রাখতে পারো, পিট মানে গর্ত। তাহলে তোমরা আমাকে বলো তো, যে পিট অঞ্চল, কোষের যে জায়গায় পিট অঞ্চল, সেই জায়গায় কোন পর্দা থাকে আর কোন পর্দা থাকে না? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। কোনটা থাকে কোনটা থাকে না? হ্যাঁ, এই চিত্রটাই আঁকতে হবে সাদিয়া, এই ছবিটাই লাগবে, এটা তোমাদের পরীক্ষায় আসে। তাহলে পিট বা গর্ত এলাকায়, পিট এলাকায় কোন পর্দা থাকে আর কোন পর্দা থাকে না? হ্যাঁ, শুধুই মধ্য পর্দা থাকে, প্রাথমিক প্রাচীর ও সেকেন্ডারি প্রাচীর থাকে না। তাই এই জায়গাটা একটু গর্তর মতন হয়ে গেছে। পেয়ার মানে কি বলো? আহনাব বলো, পেয়ার মানে কি? দুর্জয়, পেয়ার মানে জোড়া, তাই না? তো আমরা এখানে একটা পিঠ দেখছি, এইখানে আরেকটা পিঠ দেখছি। যেহেতু দুইটা কোষে দুইটা পিঠ বা গর্ত, তাই এটা পিঠ পেয়ার। ঠিক আছে। পিঠের আরেকটা বাংলা কূপ। কূপ মানে তো একটা গর্তই না? তাহলে যদি দুই পাশে দুটা কোষেই পিঠ থাকে, তাহলে ওটা পিঠ পেয়ার বলবা। আচ্ছা, এরপরে আসো পিঠ মেমব্রেন। তোমরা যতটুকু জানছো ততটুকু থেকে বলো তো, এইখানকার এই কালো লেয়ারটার নাম কি বলো, যেটা আমি মিশাই দিলাম। পিট এলাকায় যে মেমব্রেনটা আছে ওর নাম কি? না শাওন, প্রাথমিক প্রাচীর না, মধ্য পর্দা। হ্যাঁ, মধ্য পর্দা, এই যে এইটা, এইটাই ওইখানে গিছে। ঠিক আছে, মধ্য পর্দা। তো পিট অঞ্চলে মধ্য পর্দাটাকে পিট মেমব্রেন বলা হয়, যেহেতু ওই জায়গাটার নাম পিট, আর ওই জায়গায় ও একাই আছে, তাই ওকে ওই জায়গায় নাম দেওয়া হয়েছে পিট মেমব্রেন। তাহলে পিট মেমব্রেন মূলত কি? 1, 2 নাকি 3 নম্বর পয়েন্ট? পিট মেমব্রেন মূলত কোনটা? মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর নাকি সেকেন্ডারি প্রাচীর? তাহলে পিট মেমব্রেন মূলত মধ্যপর্দা। ঠিক আছে, ওকে। দেখো, এখানে আমি অনেকগুলা লেয়ার লিখলাম, হ্যাঁ। এই যে 3টা লাইন লিখলাম, এই যে 1, 2, 3, এগুলো হচ্ছে সেকেন্ডারি, ভেতরের দিকে, সবার ভেতরের দিকে থাকবে সেকেন্ডারি। তোর মাঝখানের এই যে একটা লেয়ার, এটা হচ্ছে প্রাইমারি। আর সবার বাইরেরটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা হচ্ছে সবার বাইরে। হ্যাঁ, আচ্ছা। এবার আসলে আমরা বইয়ে যাই, তাহলে বইয়ের ছবিটা আমরা শিখলাম।
ক্লাস কটা পর্যন্ত চলবে? ক্লাস তো তোমাদের 2 ঘন্টা হয়, 11:30 পর্যন্ত। আচ্ছা, আরাফাত বলছে ভাই পিট মেমব্রেনটা আরেকবার বলেন তো। তাহলে পিট মেমব্রেন আর কিছুই না, মধ্য পর্দা। মধ্য পর্দাটা যেমন এখানে ধরো আমাদের বাবা, আমাদের বাবা কি জগতে শুধুই একজনের বাবা? আমাদের বাবা আমাদের মায়ের হাজবেন্ড, আমাদের দাদির ছেলে, তাই না? আমাদের নানা নানির জামাই, তাই না? জামাই বাবু। তাহলে একটা মানুষের তো অনেক পরিচয় থাকতে পারে, পারে না? কোথাও সে বাবা, কোথাও সে হাজবেন্ড, কোথাও সে কারো ছেলে। ওই একই ব্যক্তিটা হয়তো বা কারো বন্ধু। সে যদি কলেজে পড়ায় তাহলে সে কলেজে গিয়ে শিক্ষক। তো একইভাবে এই মধ্যপর্দাটা এইখানে মধ্যপর্দা হলেও, যেহেতু এই অঞ্চলটার নাম পিট, তাই এই জায়গায় ওই মধ্যপর্দার নাম পিট মেমব্রেন। ওই জায়গায় তো একটাই পর্দা, এবং ওই পর্দাটার নাম পিট মেমব্রেন। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, মধ্যপর্দার অপর নাম পিট মেমব্রেন। মধ্যপর্দাটা কি ভেদ্য না অভেদ্য? অভেদ্য ভাইয়া। ওকে। আচ্ছা, এরপরে আমরা পড়বো যে কোষ প্রাচীরের ভৌত গঠনে আমরা কি কি পড়বো। হুম। তো আমি লিখে দিচ্ছি, তোমরাও আমার সাথে লিখে নিতে পারো। কোষ প্রাচীরের ভৌত গঠনে কি কি পড়া লাগবে বা কি কি পড়া যায়। আসো তোমরাও লিখো, হ্যাঁ। কোষ প্রাচীরের ভৌত গঠন। তিনটা উপাদান আছে এখানে, তাই না? মধ্য পর্দা আগে লিখবো, এরপরে লিখবো প্রাথমিক প্রাচীর, এরপরে লিখবো সেকেন্ডারি প্রাচীর। তোমরাও এরকম লিখো। আচ্ছা, এরপর আসো উপাদান। মধ্য পর্দার উপাদান হচ্ছে দুইটা। একটার নাম বলে ফ্রাগমোপ্লাস্ট। এগুলো রাসায়নিক উপাদান ভাইয়া, হ্যাঁ। আর একটা হচ্ছে পেকটিন ভেসিকল। তাহলে কোষ প্রাচীরের যে মধ্য পর্দা, আচ্ছা এটা খাতায় লেখো। পারভেজ বলছে ভাই নোট করা লাগবে না, এটা বইয়েরই পড়া, আমি শুধু গুছাই দিচ্ছি। তোমরা যদি একটু লিখে রাখো তোমাদের পড়তে সুবিধা হবে, কারণ এখানে অনেকগুলা লাইন এত ঘিচিমিচি করে লিখছে, তুমি বই খুলে দেখবে যে তোমার মাথায় কিছুই ঢুকতেছে না। তাহলে ফ্রাগমোপ্লাস্ট আর পেকটিন ভেসিকল এগুলা দিয়ে মধ্যপর্দা তৈরি হয়। প্রাথমিক প্রাচীর তৈরি হয় আবার তিনটা উপাদান দিয়ে। ওগুলার নাম হলো সেলুলোজ,
হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন, এগুলা কিন্তু এমসিকিউ তেও আসে। তিনটা, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এগুলা দিয়ে প্রাথমিক প্রাচীর তৈরি হয়। আর সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় দুইটা দিয়ে, সেলুলোজ আর লিগনিন। সেলুলোজ, লিগনিন, মোম। মোমটাও লিখতে পারো, মোমকে বলে ওয়াক্স। তাহলে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, এই তিনটা জিনিসের উপাদান আমরা পড়লাম। সেলুলোজ আর হেমিসেলুলোজের পার্থক্য হচ্ছে, হেমিসেলুলোজও অনেকটাই সেলুলোজের মতো, তবে ওর গঠনগত কিছু পার্থক্য আছে। হেমি মানে আধা, হেমিসেলুলোজ হচ্ছে অনেকটাই সেলুলোজের মতো, অর্ধেক সেলুলোজের মতো এরকম বলতে পারে। রাসায়নিক গঠনে ভিন- ভিন্নতা আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা উপাদানটা লিখলাম, এরপরে হচ্ছে স্তর। মধ্যপর্দা এক স্তর বিশিষ্ট, প্রাথমিক প্রাচীর এক স্তর বিশিষ্ট, সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? তিন স্তর বিশিষ্ট। ঠিক আছে, এরপরে পড়তে পারো পুরুত্ব। এটার পুরুত্ব দেওয়া নাই, এটার পুরুত্ব দেওয়া 1 থেকে 3 মাইক্রোমিটার, আর এর পুরুত্ব 5 থেকে 10 মাইক্রোমিটার। অবস্থান, এটা প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, এটা তৃতীয় স্তর। ঠিক আছে, হ্যাঁ, প্রাথমিক প্রাচীর ও সেকেন্ডারি প্রাচীর উভয়ের মধ্যেই সেলুলোজ থাকে ভাইয়া। বলছো ভাইয়া মোম কি? মোম, আমরা যে মোমবাতি জ্বালাই, যে মোম, সেই মোম কই থেকে পাওয়া যায় জানো? গাছ থেকেই পাওয়া যায়, ওই মোমটাই। ওকে, ওকে, তাহলে এই যে মোটামুটি মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীরের মধ্যে এই ডিফারেন্স গুলো আছে, বা এটা একসাথে আমরা পড়ে রাখতে পারি। ওকে, ঠিক আছে। তোলা হইলে জানাইও। আচ্ছা, তাসির বলছে ভাই পেকটিন ভেসিকলসটা বোঝাই দিন। পেকটিন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, থকথকে জেলির মতো। তো ওই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি ছোট ছোট গোল উপাদানগুলাকে বলে পেকটিন ভেসিকল। ওকে, তাহলে আমরা যা দেখলাম, আমরা যা লিখলাম, সেটা আসলে আমরা একটু বইয়ের সাথে মিলাই। ঠিক আছে, তো দেখো আমি যেগুলো দেখাবো ওগুলাই তোমরা পরীক্ষার জন্য পড়বা। তাহলে একটা কোষ প্রাচীরে কয়টা স্তর? তিনটা স্তর। প্রথম স্তরের নাম কি? মধ্যপর্দা। কোষ বিভাজনের কোন সময় এই মধ্যপর্দা তৈরি হয়? টেলোফেজ দশায়, সর্বশেষ দশায়। ঠিক আছে, কোষ বিভাজনের সর্বশেষ দশায় এই মধ্যপর্দা তৈরি হয়। মধ্যপর্দা কি দিয়ে তৈরি হয়? ফ্রাগমোপ্লাস্ট আর পেকটিন ভেসিকলস। ভেসিকলস মানে ড্রপলেট, ছোট ছোট বিন্দু। ফ্রাগমোপ্লাস্ট হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ আর কি বোঝাবো, সাইটোপ্লাজম থেকে আসা কেমিক্যাল জাতীয় উপাদান, জেলির মতো অনেকটা, যেগুলো একটার পর একটা বসে বসে কোষ প্রাচীর তৈরিতে ভূমিকা রাখে ভাই। হ্যাঁ, প্লাস্ট মানে অংশ, যেমন ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, নাম শুনেছো না? সবুজ অংশটাকে বলে ক্লোরোপ্লাস্ট, রঙিন অংশটাকে বলে ক্রোমোপ্লাস্ট, আর সাদা অংশটাকে বলে লিউকোপ্লাস্ট। তো প্লাস্ট মানে হচ্ছে অংশ, ফ্রাগমোপ্লাস্ট হচ্ছে সাইটোপ্লাজমের থেকে ভেঙে আসা একটা অংশ।
ঠিক আছে। তাসনিয়া বলছে ভাই এক্সামে ভৌত পার্থক্য আসলে এভাবে লিখবো। পার্থক্য আসবে না আপু, ভৌত গঠনটাই আসবে। ভৌত গঠন আসলে এভাবে লিখবা যে মধ্যপর্দা এটার উপাদান, এটা এক স্তর বিশিষ্ট, এটার অবস্থান প্রথম স্তর। তারপরে লিখবা প্রাথমিক প্রাচীর, এটা সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি, এটা এক স্তর বিশিষ্ট, 1 থেকে 3 মাইক্রোমিটার পুরো, এটা কোষ প্রাচীরের দ্বিতীয় স্তর। তারপরে সেকেন্ডারি প্রাচীর, এটা সেলুলোজ লিগনিন মোম দিয়ে তৈরি, 3 স্তর বিশিষ্ট, 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু, এটা কোষ প্রাচীরের তৃতীয় স্তর। তোমাদের বর্ণনা চাইবে, পার্থক্য অবশ্য চাইবে না, হ্যাঁ। তো পার্থক্য আকারে লিখছি যেন সহজে মনে থাকে। ওকে। না, বায়োলজিতে সাল মুখস্থ করতে হয় না, একটা সালও পড়তে হবে না। ঠিক আছে, তাহলে ভৌত গঠনে আমরা দেখলাম ফ্রাগমোপ্লাস্ট আর পেকটিন ভেসিকলস দিয়ে এটা তৈরি হয়। এইটুকুই হলেও পড়া। মনে রাখবা পাশাপাশি দুটি কোষের সাধারণ পর্দা হচ্ছে এই মধ্য পর্দা। মধ্য পর্দার পড়া শেষ। এবার আসো আমরা প্রাথমিক প্রাচীর পড়ব। নিচের দিকে আছে প্রাথমিক প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের দ্বিতীয় স্তরের নাম কি? দ্বিতীয় স্তর হলো প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, দ্বিতীয় স্তর হলো প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপাদান কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। তোমাদের ওই যে বহুপদী প্রশ্ন আছে না, ওইখানে আসবে, বহুপদীতে আসবে যে প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটি। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, তিনটা। পুরুত্ব কত? 1 থেকে 3 মাইক্রোমিটার। ওকে। আচ্ছা, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? এটা তো খুবই ইম্পর্টেন্ট কথা, তোমরা জানো তো না? কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম কি? সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম হচ্ছে সেলুলোজ। জেরিন বলছে স্যার বায়োলজি বইয়ের সব সাইন্টিফিক নেম কি মুখস্থ করতে হবে? কখনোই এমন বলবা না যে স্যার এই সব পড়াই কি মুখস্থ করতে হবে। কিছু জিনিস আছে ইম্পর্টেন্ট, যেগুলো পড়লেই হবে, সব মুখস্থ করা লাগবে না। ওকে। তাহলে প্রাথমিক প্রাচীর সম্পর্কেও জানলাম। এবার আসো তৃতীয় স্তর, 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু, সেলুলোজ লিগনিন দিয়ে তৈরি, মোমটা পরে লেখা আছে। এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, যেটা কিনা তৃতীয় স্তর। তাহলে আমরা দেখলাম প্রাইমারি, তারপরে সেকেন্ডারি। তোমরা কি জানো প্রাইমারি সেকেন্ডারি এর পরে কোন স্তর আসে? মানে কিছু স্টেপ আছে, যেমন প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে কি হয় জানো? টারশিয়ারি। মনে রাখবা, প্রাইমারির পর হয় সেকেন্ডারি, সেকেন্ডারির পরে হয় টারশিয়ারি। যেমন আমার যে হসপিটাল, সোহরাওয়ার্দী হসপিটাল, এটাকে বলে টারশিয়ারি হসপিটাল। কেন টারশিয়ারি বলা হয়? প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মানে বোঝো, ওই যে এলাকায় থাকে না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারের জায়গা। একটু জ্বর হইছে, সর্দি হইছে, একটু হাত কেটে গেল, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেলাই করে নিয়ে আসলাম, বা একটু ওষুধ লিখে নিয়ে আসলাম। এটা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি স্বাস্থ্য সেবা। এরপরে যদি জেলা শহরে একটা হসপিটাল থাকবে দেখবা, প্রত্যেকটা জেলায় একটা হসপিটাল আছে, সেই হসপিটালটাকে বলা হবে সেকেন্ডারি হসপিটাল। যে প্রাইমারির পরে যদি মানুষের ট্রিটমেন্ট দরকার হয়, তারা ওই জেলার সদরের হাসপাতালে যাবে। জেলা সদরেও যদি কাজ না হয় তাহলে যাবে বিভাগে, ওটাকে বলা হয় টারশিয়ারি হসপিটাল। যেমন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এগুলো হচ্ছে টারশিয়ারি, 3 নম্বর স্টেপ। এর পরেও যদি কোনটা থাকে সেটা হচ্ছে কোয়াটারনারি। তাহলে 4টা স্টেপের নাম মনে রাখবা: প্রাইমারি, টারশিয়ারি, কোয়াটারনারি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। ঠিক আছে। টারশিয়ারি মেডিকেল কলেজ হাসপাতাল কয়টা? ওরকম করে সংখ্যা আমরা হিসেব করি না, আছে অনেক, বেসরকারিও তো আছে না বেশ কিছু। এই ছবিতে টারশিয়ারি দেওয়া নাই, কারণ টারশিয়ারি প্রাচীর সব সময় তৈরি হয় না। যেসব কোষের প্রাচীর অনেক মোটা হয়, শুধু তাদেরই টারশিয়ারি প্রাচীর তৈরি হয়। তোমাদের বইয়ে কোনো উদাহরণ নাই, সো তোমাদেরও লাগবে না। তো এই ছিল ভৌত গঠন, যেটা তোমাদের লিখতে হবে পরীক্ষায়। ঠিক আছে। এরপরে আসো, এরপরে আছে কূপ এলাকা। তো কূপ এলাকা তো আমরা তখনই পড়েছি। কূপ এলাকা কাকে বলে? মাঝে মাঝে কোথাও মধ্যপর্দার উপরে আর কোনো প্রাচীর সৃষ্টি হয় না,
তাই সেখানে একটা গর্তের সৃষ্টি হয়। ওই গর্তটাকে বলা হয় কূপ এলাকা। কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা হচ্ছে এই কূপ এলাকা। তো বোঝাই যাচ্ছে কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা হচ্ছে কূপ এলাকা। হ্যাঁ, আচ্ছা, ভাজক কোষ কি? যে কোষগুলা বিভাজিত হতে পারে তারা ভাজক কোষ। কোয়াটারনারি কি স্তর? না, কোষ প্রাচীরে সাধারণত কোয়াটারনারি স্তর থাকে না। আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলেছি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। তো দেখো, এটা একটা এমসিকিউ, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা কোনটা? সেটা হচ্ছে কূপ এলাকা। হুম। আচ্ছা, কূপ এলাকায় মধ্যপর্দাকে কি বলে? পিট মেমব্রেন বলে। ওকে। যদি দুইটা কূপ থাকে পাশাপাশি, তাহলে ওটাকে কি বলে? পিট পেয়ার বলে। বলছিলাম না আমরা জোড়া। না, কোয়াটারনারি স্তর না ভাই, কোয়াটারনারি কিছুই না এখানে। এখানে কোয়াটারনারি লেখাই নাই, এটা আমি বলছি। ঠিক আছে, তাহলে কূপ এলাকা হলো। এরপরে আসো, এখানে একটা সংজ্ঞা আছে তোমাদের। হাফ ইয়ারলি বা মান্থলি পরীক্ষাটা আসবেই। ক নাম্বার লিখে রাখো এখানে। দুটি পাশাপাশি কোষ প্রাচীরের কূপ এলাকায় সূক্ষ্ম ছিদ্র থাকে, এগুলাকে বলে প্লাজমোডেজমাটা। ক নম্বর প্রশ্ন, প্লাজমোডেজমাটা কি? তাহলে পাশাপাশি দুইটি কোষের কূপ এলাকায় যে মধ্যপর্দা, সেখানে যে সূক্ষ্ম ছিদ্র থাকে, এগুলাকে বলা হয় প্লাজমোডেজমাটা। আচ্ছা, মনে করো তুমি যে রুমে আছো এটা একটা কোষ, তোমার পাশের রুমটা ওটা একটা কোষ। আচ্ছা, তোমরা কি এই দুই রুমে কোনো কিছু আদান প্রদান করতে পারবা দেয়াল থাকা অবস্থায়? কিভাবে পারবা? দেয়াল আছে তো মাঝখানে, তাই না? আচ্ছা, আমরা যদি ওই দেয়ালে একটা ছোট্ট ছিদ্র করি, 5-6টা ছিদ্র করি, তাহলে কি আদান প্রদান করতে পারবা কিনা? পারবা। তো এই কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা জায়গা যেটা, ওইখানে টার্গেট করে, ওই জায়গাটাতে কিছু ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলোকে বলা হয় প্লাজমোডেজমাটা। এই প্লাজমোডেজমাটার কাজ কি? ওই যে খাবার, হ্যাঁ, পানি, হরমোন, এগুলো আদান প্রদান করবে, সংযোগ স্থাপন হবে ওদের মধ্যে। তাহলে পাশাপাশি দুটি কোষের কোষ প্রাচীরের মধ্যে যে সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সংযোগ, এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। তোমাদের মাথায় কি প্লাজমোডেজমাটা ঢুকছে? এটা কিন্তু পরীক্ষায় আসবে। অন্য কিছু বুঝো না বুঝো, এটা বুঝতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, সংজ্ঞাটা, পাশাপাশি দুটি কোষ প্রাচীরের কূপ এলাকায় যে সূক্ষ্ম ছিদ্র থাকে, ওটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। আচ্ছা, পিট মেমব্রেনটা আবার বলেন। ছোট জিনিস, সামান্য একটা জিনিস। পিট হলো গর্ত, মেমব্রেন মানে পর্দা। তো গর্তের এখানে যে পর্দা, ওটাকে বলে পিট মেমব্রেন বা গর্তের পর্দা। ঠিক আছে না? তো তোমরা দেখো, এই যে পিট এলাকায় কোন পর্দাটা আছে, এই মাঝখানের কালো পর্দাটা, ওই পর্দাটার নাম পিট মেমব্রেন। পিট মানে তো গর্ত বা কূপ, তাহলে কূপ এলাকায় যে পর্দা, সেটাই কূপ পর্দা বা পিট মেমব্রেন। ওকে। বা এটা দেখো একটা পিট মেমব্রেন, এটা একটা পিট মেমব্রেন। ওকে, তাহলে কূপ এলাকা হলো। এরপর আসো রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। প্লাজমোডেজমাটাটা চিত্রতে মার্ক করে দেন। সূক্ষ্ম ছিদ্র মানে বুঝো, সুইয়ের মতো চিকন ছিদ্র। তো তোমরা এখানে সূক্ষ্ম ছিদ্র দেখতে পাচ্ছ? এখানে যে সূক্ষ্ম ছিদ্র আছে তোমরা দেখতে পাচ্ছ? যে এখানে পাচ্ছ না? না, আমিও পাচ্ছি না। মাইক্রোস্কোপ দিলে দেখা যাবে। ঠিক আছে, তো মাইক্রোস্কোপ লাগবে। তো প্লাজমোডেজমাটা শুধু সংজ্ঞা দেওয়া যায় ভাই, হ্যাঁ, দেখানো যাবে না, দেখানোর সুযোগ নাই। তবে তোমাদের জন্য আমি একটা ছবি আনছি, ওটার থেকে দেখো। এই যে, তাহলে এই যে এই কোষ, দুই কোষের মাঝে মাঝে সংযোগ স্থাপিত হয়েছে, জিনিসপত্র আদান প্রদান হতে পারবে, এই জায়গাটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। ঠিক আছে। তো এরপরে আসো, আমরা এবার পড়বো রাসায়নিক গঠন। তো রাসায়নিক গঠন অলরেডি আমরা পড়ে ফেলেছি। সেটাতে কি ছিল? মধ্যপর্দায় ওই যে পেকটিন ভেসিকলস, পেকটিন বা পেকটিক অ্যাসিড,
পেকটিনটাকে পেকটিক অ্যাসিডও বলা হয় ভাইয়া। ওকে। এরপরে প্রাথমিক প্রাচীরে আছে এই যে বোল্ড করা জিনিসগুলো, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এই তিনটা জিনিস লাগবে। আরো অনেক জিনিসই আছে, ওগুলো অতটা ইম্পর্টেন্ট না, সো ওগুলা পড়ে মাথা ভারী করার দরকার নাই। যেগুলো লাগবে সেগুলো পড়বা, হ্যাঁ। আচ্ছা, তো এই যে হেমিসেলুলোজ, ওটা আবার কয়েক ধরনের হয়। একটা হেমিসেলুলোজ আছে, ওটার নাম জাইলোগ্লুকান। এই জাইলোগ্লুকান নামের হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। ক্রস লিঙ্ক। তাহলে জাইলোগ্লুকান নামের হেমিসেলুলোজ প্রাচীর গঠনে কি তৈরি করে? ক্রস লিঙ্কেজ তৈরি করে। ক্রস লিঙ্কেজটা কি জিনিস ভাই? এটা আসলে আহামরি কিছু না, কোনাকুনি কিছু লিঙ্কেজ তৈরি করে। এই যে দেখো এটা, হেমিসেলুলোজ কোথা থেকে? প্রাইমারি স্তরে। এই যেটা হচ্ছে প্রাইমারি ওয়াল, প্রাথমিক স্তর। এখানে দেখছো ক্রস আকারে কিছু জিনিস আছে, হ্যাঁ, এরকম থাকে। এগুলাকে হেমিসেলুলোজ বলে, এটাকে বলা হয় ভাইয়া ক্রস লিঙ্ক। এখন তুমি বলতে পারো ক্রস লিঙ্কের কাজ কি ভাইয়া? তো কাজ বলতে গেলে একটা কথা এভাবে বলতে পারি, তোমরা জানো আমরা যে দেয়াল বানাই, সেই দেয়াল বানানোর ডিজাইন কেমন? তোমাদেরকে আমি দুটা ডিজাইন দেখাচ্ছি। ইট গুলো এভাবে বসাইছি, এটা একটা ডিজাইন। আর এভাবে ইট বসাইছি। বলো তো তুমি কোন ডিজাইনে দেয়াল বানাবো, 1 নাম্বার নাকি 2 নাম্বার ডিজাইনে দেয়াল বানাবো? হ্যাঁ। তো 2 নাম্বার ডিজাইনের কেন বানাবো? 1 নাম্বার ডিজাইন কি দোষ করলো? ওটাই তো সুন্দর, সব নিয়ম মানে চলছে। 2 নাম্বার, 1 নাম্বার ডিজাইনের সমস্যা কি? 1 নাম্বার ডিজাইনের সমস্যা হচ্ছে এটাতে স্টেবিলিটি কম, ধাক্কা দিলেই পড়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারতেছো তাই না? তো কোষ প্রাচীর তৈরির সময় সেলুলোজ উপাদানগুলো পর 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 বসে, ওই ডিজাইনে বসে না, এই ডিজাইনে বসে। তো এই ডিজাইনে বসার পর দেখে যে আরে কোষ প্রাচীর তো দুর্বল হয়ে গেল, এখন কি করা যায়, এখন কি উপায়? তো উপায় তো আর নাই। তো তখন আরেকজন এসে বলে যে বানাই যখন ফেলছেন এক কাজ করেন, কোনাকুনি বরাবর আরেকটা গাঁথুনি দেন। হ্যাঁ, কোনাকুনি বরাবর একটা গাঁথুনি দিলে দেখবেন মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। তো এই যে আমি ক্রস গুলা দিলাম, এইটাই হচ্ছে ক্রস লিঙ্কেজ। কোষ প্রাচীর তৈরি হওয়ার পরে কোনাকুনি বরাবর হেমিসেলুলোজ ক্রস লিঙ্কেজের মতো থাকে, তাতে স্টেবিলিটি বাড়ে। এটাই হচ্ছে ক্রস লিঙ্কেজ। বুঝছো জিনিসটা? তাহলে কোষ প্রাচীর গঠনের সময় জাইলোগ্লুকান নামের হেমিসেলুলোজ ক্রস লিঙ্ক তৈরি করবে। এটা তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে? তো এটা মনে রাখবা, জাইলোগ্লুকান নামের হেমিসেলুলোজ ক্রস লিঙ্ক গঠন করে। এটা পরীক্ষায় আসে। ওকে। এরপরে আসো সেকেন্ডারি প্রাচীরে, তো বলেছিলাম সেলুলোজ থাকবে, লিগনিন থাকবে। ও, এখানে আরেকটা উপাদান আছে, ওটা আমার লিখতে মিস হয়েছে, সুবেরিন। আর এই যে ওয়াক্স, ওয়াক্স বা মোম। ঠিক আছে। তাহলে সেকেন্ডারি প্রাচীরে থাকবে সেলুলোজ, লিগনিন, সুবেরিন আর মোম। ওকে, এই 4টা জিনিস থাকবে। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি তোমরা সবাই জানো নিশ্চয়ই। ছত্রাকের কোষ প্রাচীর তৈরি কাইটিন দিয়ে, এটা মনে রাখবা। ডায়াটম একটা শৈবাল, ডায়াটমের নাম তোমরা পড়ে আসছো, প্রোটিস্টা রাজ্যের উদাহরণ দেওয়া ছিল ডায়াটম। ঠিক আছে, এই ডায়াটমের কোষ প্রাচীরে সিলিসিক অ্যাসিড নামের একটা অ্যাসিড থাকে, একটা অ্যাসিড। সুবেরিন কি এটা? ভাইয়া এগুলো সবাই রাসায়নিক উপাদান, এখন সুবেরিনের দেখাইতে পারবো সংকেত, সুবেরিনের সংকেত দেখে তোমাদের লাভ নাই। তাহলে এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, সুবেরিন, এগুলো সবাই রাসায়নিক পদার্থ। ঠিক আছে, এগুলো দিয়ে কোষ প্রাচীর তৈরি হয়। তো কোষ প্রাচীর রাসায়নিক গঠনে এইটুকুই শেষ। আসে এবার আমরা সূক্ষ্ম গঠনে যাব। তার আগে তোমাদেরকে একটু কোশ্চেন ধরি, দেখি তোমাদের কতখানি মনে আছে।
প্রশ্ন হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীরের গঠন উপাদান নয় কোনটা? অপশন: সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, গ্লাইকোপ্রোটিন। কোষ প্রাচীরের প্রাথমিক প্রাথমিক কোষ প্রাচীরের গঠন উপাদান নয় কোনটা? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, গ্লাইকোপ্রোটিন। তিনটা নাম পড়েছিলাম আমরা: সেলুলোজ, হেমিসেলুলোজ, আর একটা কি ছিল প্রাথমিক প্রাচীরে? দেখো তোমাদের রেজাল্ট। তাহলে এটা উত্তর হবে লিগনিন। লিগনিন সেকেন্ডারি প্রাচীরের উপাদান। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এগুলো হচ্ছে প্রাইমারি প্রাথমিক কোষ প্রাচীরের উপাদান। ঠিক আছে। এটা দেখো, নিচের কোনটি মেমব্রেন বিহীন অঙ্গাণু? আচ্ছা ভাইয়া, তোমাদের যদি কারো কাছে কোশ্চেন না যায় তাহলে কিন্তু আমার আসলে কিছু করার নাই। আমি বলছি, তোমরা মন দিয়ে শুনে উত্তরটা বলতে পারো। নিচের কোনটি মেমব্রেন বিহীন অঙ্গাণু? গলজি বডি, রাইবোজোম, লাইসোজোম, নিউক্লিয়াস। কোনটাতে মেমব্রেন নাই? হয় না। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে রাইবোজোম। এটার মেমব্রেন নাই। লাইসোজোমের মেমব্রেন আছে। ঠিক আছে। এটা বলো, উদ্ভিদের কোষ প্রাচীরে প্রধানত কোন উপাদান থাকে? কোলেস্টেরল, গ্লাইকোজেন, সেলুলোজ নাকি মায়োসিন? আরে বাহ, তোমরা তো এবার ইতিহাস গড়ে দিছো। তোমরা সবাই সঠিক উত্তর দিছো, দেখছো? 100% সঠিক উত্তর। সেই অবস্থা। আচ্ছা, খুশি হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অনেক অনেক ধন্যবাদ। আসো আমরা একটু আগাই পড়াতে। সেটা হচ্ছে এবার সূক্ষ্ম গঠন, আলট্রা স্ট্রাকচার। আলট্রা স্ট্রাকচার মানে তুমি মাইক্রোস্কোপ দিয়ে এরকমটা দেখতে পাবা। তো মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখবা কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড আমরা থার্ড চ্যাপ্টারে পড়বো। তোমরা পড়েছো না একক শর্করা, মনোস্যাকারাইড? অসংখ্য মনোস্যাকারাইড একত্রে যুক্ত হলে পলিস্যাকারাইড তৈরি হয়। ঠিক আছে। তো গ্লুকোজ একটা মনোস্যাকারাইড। অসংখ্য গ্লুকোজ যুক্ত হলে সেটা তৈরি করে একটা সেলুলোজ। তো যে কোনো গ্লুকোজ যুক্ত হলেই সেলুলোজ তৈরি হবে তা অবশ্য না। বিটা ডি গ্লুকোজ নামের একটা গ্লুকোজ যুক্ত হলে সেলুলোজ তৈরি হবে। তাহলে সেলুলোজ তৈরি হয় কোন গ্লুকোজ দিয়ে? বিটা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ নামের আরেকটা আছে। এরা কি, এরা কেমন, থার্ড চ্যাপ্টারে পড়বো, কোষ রসায়ন। আজকে শুধু নামটা পড়ছি। ওকে। তাহলে অসংখ্য বিটা ডি গ্লুকোজ মিলে তৈরি হবে পলিস্যাকারাইড সেলুলোজ। কিভাবে তৈরি হবে আসো ধাপে ধাপে দেখি। কোষ প্রাচীর তৈরির ধাপটা দেখি। 1000 থেকে 3000 সেলুলোজ অণু। প্রথমে তো অসংখ্য, ওটা সংখ্যা নির্দিষ্ট না, অসংখ্য বিটা ডি গ্লুকোজ নিয়ে তৈরি হবে একটা সেলুলোজ। ওইরকম প্রায় 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে তৈরি হবে সেলুলোজ চেইন। সেই রকম প্রায় 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি হবে একটা ক্রিস্টালাইন মাইসেলি নামের একক। এই ক্রিস্টালাইন মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এই যে বোল্ড করা আছে, স্টার মার্ক দেওয়া, এটা পরীক্ষায় আসছে, আবারও আসবে। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককের নাম কি? ক্রিস্টালাইন মাইসেলি। ক্রিস্টালাইন মানে স্ফটিক আকার, স্ফটিকের মতো।
ঠিক আছে? এরকম প্রায় 20টা মাইসেলি মিলে তৈরি হবে একটা মাইক্রোফাইব্রিল। মাইক্রো মানে অতি সূক্ষ্ম। আর ওইরকম 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হবে ম্যাক্রোফাইব্রিল। আর এরকম ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি হবে তন্তু। এই সংখ্যাটা দেওয়া নাই। আচ্ছা, এই দাগানো বইয়ের পিডিএফ তোমাদের গ্রুপে অলরেডি দেওয়া আছে, ফাইল অপশনে গেলে পাবা। গ্রুপের নামের উপর ক্লিক করিও, ফাইল অপশনে গেলে পাবা। ঠিক আছে? তো আসো আমরা একটু কোষ প্রাচীরের শুভ গঠনটা একটা সিরিয়াল অনুযায়ী দেখি। তাহলে দেখো, অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু মিলে তৈরি হয় সেলুলোজ। এরকম 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে তৈরি হবে সেলুলোজ চেইন। এরকম 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি হবে ক্রিস্টালাইন মাইসেলি অথবা শুধু মাইসেলি। এরকম প্রায় 20টা মাইসেলি মিলে তৈরি হবে মাইক্রোফাইবিল। 250টা মাইক্রোফাইবিল মিলে তৈরি হবে একটা ম্যাক্রোফাইবিল। অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলে তৈরি হবে তন্তু। তন্তু থেকে কোষ প্রাচীর আসলে। বুঝছো? তাহলে এটা সিরিয়াল মুখস্থ করতে হবে রে, যে কোনটা কতগুলা কি দিয়ে তৈরি হয়। তো এইরকম এই তথ্যটা মুখস্থ করার পরে তোমাদেরকে এইরকম প্রশ্ন দেব আমরা। এই প্রশ্নটা একবার বোর্ডে আসছিল। তো এই প্রশ্নটা থেকে আমাকে বলো তো, যে এই জিনিসটার নাম কি, হোয়াট ইজ দিস, এই জায়গাটার নাম কি, হোয়াট ইজ দ্যাট। সংখ্যা দেখে বের করতে পারবা। লিজা সঠিক উত্তর দিয়েছো, ওকে। আর কেউ পারবা? ঋষভ বলেছো, হয়েছে। তাশরিফ আবার ট্রাই করো ভাইয়া। আহনাফের হয়েছে। মৌলি হয়েছে, মৌলির হয়েছে, দিগন্তের হয়েছে, তাওশির হয়েছে, তাসনিয়ার হয়েছে, মুমতার হয়েছে, হাসান আল মামুনের। আর একটু ট্রাই করো ভাইয়া। অর্ণার হয়েছে, আয়েশা নুসরাত হয়েছে, মোনাইমুরের হয়েছে, গুড। তো অনেকেরই হয়েছে, দুই একজন মিস্টেক করেছে, সমস্যা নাই। এই যে দেখো, 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি হয় মাইসেলি, প্রায় 20টা মাইসেলি মিলে তৈরি হয় মাইক্রোফাইবিল। তো আমরা এই যে 100 আর 20-এর মাঝখানে আছি, তাহলে এটা হবে মাইসেলি। তাহলে এবার বলো এইটা কি নাম, হোয়াট ইজ দিস। এবার ট্রাই করো। এটা হচ্ছে ম্যাক্রোফাইবিল, এইটা। কারণ এটা মাইক্রোফাইবিল, এটা ম্যাক্রোফাইবিল। তো এইভাবে প্রশ্ন আসবে, বুঝছো তো? পারবা তো ইনশাআল্লাহ? ওকে, চলো আমরা তাহলে শুভ গঠনটা দেখে ফেললাম। এরপর আছে কোষ প্রাচীরের কাজ। রিডিং পড়বা, কঠিন না, এমনি বোঝা যাবে। রিডিং পড়বা, আমি আর একটু পড়াচ্ছি না। আসলে আমরা প্রোটোপ্লাস্ট আর এক পেজ পড়ে আমরা শেষ করব। প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজম দুটা জিনিস, কোনটা কি? প্রোটোপ্লাস্ট কি আর প্রোটোপ্লাজম কি? তোমরা বলো। প্রোটোপ্লাজম, এখানে কোনো নির্জীব বস্তু আছে কিনা আগে বলো। প্রোটোপ্লাজম অংশে নির্জীব বস্তু আছে কিনা? নাই। ঠিক আছে? তো প্রোটোপ্লাজম মানেই সজীব। তো ওই সজীব প্রোটোপ্লাজমের সাথে যদি নির্জীব বস্তুগুলাও থাকে একসাথে, তাদেরকে বলা হয় প্রোটোপ্লাস্ট। ঠিক আছে? তাহলে প্রোটোপ্লাস্টের দুইটা অংশ, সজীব প্রোটোপ্লাজম আর নির্জীব বস্তু। বুঝছো তাহলে তোমরা প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাস্টের মধ্যে ডিফারেন্স কোথায়? আচ্ছা, তাও সি। ঠিক আছে আপু। তাহলে প্রোটোপ্লাস্ট মানে এখানে সজীব নির্জীব সব উপাদানই আছে। আর প্রোটোপ্লাজম মানে শুধুই সজীব উপাদান। ঠিক আছে? তাহলে প্রোটোপ্লাস্টের দুইটা অংশ, সজীব অংশ, নির্জীব অংশ। সজীব অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমে শুধুই সজীব উপাদান থাকবে, কিন্তু প্রোটোপ্লাস্ট বললে সজীব নির্জীব দুজনাই অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো আসো প্রোটোপ্লাজমের সংজ্ঞা লাগবে। প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা রিডিং পড়বা। এটা অর্ধস্বচ্ছ, কোথাও লেখা আছে স্বচ্ছ, সমস্যা নেই। স্বচ্ছ হতে পারে কোনো কোষে, কোনো কোষে অস্বচ্ছ হতে পারে। তাহলে এই যে অর্ধস্বচ্ছ আঠালো একটু, এই ডিমের তরল অংশটাই দেখবা, ওইটাই প্রোটোপ্লাজম। স্বচ্ছ, আঠালো, হ্যাঁ, জেলির ন্যায় অর্ধ তরল। কলয়েড ধর্মী, কলয়েড হচ্ছে এক ধরনের উপাদান যাদের সাইজ 2 ন্যানোমিটারের চেয়ে বেশি, 1000 ন্যানোমিটারের চেয়ে কম।
এদের কিছু ধর্ম আছে, তোমরা এটা রসায়নে পাবা। তো আমি আর কলয়েডের ডিটেলসে যাচ্ছি না। এই উপাদানকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম নাম দিয়েছিলেন পার্কিনজে। তোমাদের এই প্রশ্নটা কি আজকে আসছিল নাকি? প্রোটোপ্লাজম নামকরণ করেছেন পার্কিনজে। আর প্রোটোপ্লাজমকে সার্কোড নামেও ডাকা হয়। এটা নাম দিয়েছেন ডুজার্ডিন। ওনার নাম মুখস্থ করা লাগবে না। প্রোটোপ্লাজমের আরেক নাম সার্কোড, এটুকু জানলেই হবে। তবে এটা নাম যে দিয়েছেন পার্কিনসে, এটার নাম মনে রাখতে হবে, কারণ উনি প্রথম প্রোটোপ্লাজম নামটা দিয়েছিলেন। প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। মানে তোমার জীবন রয়েছে প্রোটোপ্লাজমের ভেতরে। প্রোটোপ্লাজমের ভেতরেই তো নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, কোষ ঝিল্লি আছে। এরাই আমাদের শরীরের যাবতীয় বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তার মানে প্রোটোপ্লাজম মানেই তোমার জীবন। আমাদের প্রোটোপ্লাজম যদি কাজ করতে না পারে, তাহলে আমাদের কাজকর্ম বন্ধ হয়ে যাবে, আমরা অসুস্থ হয়ে পড়বো। তাই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। এটা খ নম্বরে আসে, লিখো এখানে। বিজ্ঞানী হাক্সলে বলেছেন প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। কে বলেছেন? বিজ্ঞানী হাক্সলে। কেন? খ নম্বরে যখন আসবে প্রোটোপ্লাজমকে ভৌত ভিত্তি বলা হয় কেন, তখন লিখবা যে প্রোটোপ্লাজম এর ভেতরে, অর্থাৎ কোষের বা দেহের সকল মৌলিক কার্যাবলী সম্পন্ন হয়। সকল মৌলিক এবং জৈবিক কার্যাবলী কোথায় সম্পন্ন হয়? প্রোটোপ্লাজমে। তাই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। ওই এক লাইনের জন্যই প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। কি লাইন সেটা? যে তোমার সকল মৌলিক এবং জৈবিক কার্যাবলী প্রোটোপ্লাজমে সম্পন্ন হয়। এজন্যই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। ঠিক আছে। আর একটা জিনিস তোমরা জানো, পানির অপর নাম জীবন, বা পানি হচ্ছে ফ্লুইড অফ লাইফ। এটার কারণ হচ্ছে প্রোটোপ্লাজমের 90%ই পানি, 70 to 90% হচ্ছে পানি। যেহেতু প্রোটোপ্লাজমই আমাদের জীবন, আর প্রোটোপ্লাজমের ম্যাক্সিমাম অংশেই পানি, তাই পানির অপর নাম জীবন। ঠিক আছে। তাহলে তোমাদের পরীক্ষা যখন আসবে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলা হয় কেন, তখন লিখবা প্রোটোপ্লাজমেই সকল মৌলিক এবং জৈবিক কার্যাবলী সম্পন্ন হয়, তাই এটাকে বলা হয় জীবনের ভৌতভিত্তি। ঠিক আছে। ওকে। এরপরে প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য আছে, অতটা ইম্পর্টেন্ট না, তাই আমরা পড়বো না। তবে হ্যাঁ, উত্তাপ, অ্যাসিড এবং তাপ দিলে বা অ্যালকোহলে প্রোটোপ্লাজম জমাট বাঁধে, এই কথাটা আমি বলতে পারি। দেখো, আমরা তো ডিম এর সাদা অংশটা, তরল অংশটা প্রোটোপ্লাজম বললাম, তাই না? এবং তোমরা খেয়াল করে দেখো, ডিমে যদি আমরা উত্তাপ দেই, তাহলে প্রোটোপ্লাজমটা কি হয় বলো তো, কি হয়? জমাট বাঁধে না ডিম সিদ্ধ? হ্যাঁ, তাহলে প্রোটোপ্লাজম উত্তাপে জমাট বাঁধে। তাহলে উত্তাপে বা অ্যাসিডে দিলে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। তাহলে তোমাদের কি মনে হয়, ডিম যদি অ্যালকোহলের মধ্যে দেওয়া হয় তাহলে জমাট বাঁধবে কিনা? অ্যালকোহলের মধ্যে দিলেও জমাট বাঁধবে। ওই ডিম খাওয়া যাবে কিনা এটা অবশ্য আমি জানি না। ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ হচ্ছে প্রোটোপ্লাজমের চলন। কোষের ভেতরে প্রোটোপ্লাজম স্থির থাকে না, চলাচল করে, ঘুরে আর কি, ঘুরে। তো ওটাকে প্রোটোপ্লাজমের চলন বা সাইক্লোসিস বা আবর্তন বলে। কোষ প্রাচীর এর চারপাশ জুড়ে সে ঘুরতে থাকে। প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায়, এটাকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। এটাও ক নম্বরে আসে। এটাও লিখে রাখতে পারো, ক। এই সাইক্লোসিস দুই প্রকার, একমুখী আর বহুমুখী। মানে যদি এমন হয় যে প্রোটোপ্লাজম একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে ওটা একমুখী আবর্তন। আর যদি এমন হয় যে এলোমেলো হয়ে ঘুরছে, ঠিক নাই, তাহলে বহুমুখী আবর্তন। একমুখী আবর্তনের ইংলিশকে বলে রোটেশন, বহুমুখী আবর্তনের ইংলিশকে বলে সার্কুলেশন। তো তোমরা আমাকে বলো যে তোমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরতেছে, সেই ফ্যানটা কি রোটেট করছে না সার্কুলেট করছে বলো তো? হ্যাঁ, রোটেট করছে। একমুখী আবর্তনকে বলা হয় রোটেশন। ঠিক আছে।
সাইক্লো মানে বৃত্তাকারে চলন। হুম। বইয়ের আরেক জায়গায় লেখা আছে ভাই প্রোটোপ্লাজমের 60 থেকে 90% পানি। ওটাও ঠিক, ভুল না, একই কথা। এক এক বই এক একটা লেখা আছে, তাই এগুলা পরীক্ষায় ওইভাবে আসেও না। তাই তোমাদের অত টেনশন করারও কিছু নাই, হ্যাঁ। প্রোটোপ্লাজমের চলন। তোমরা এখন একটা কোষ দেখবা, উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে অন্য অঙ্গাণু দেখা যাবে না, শুধু সবুজ ক্লোরোপ্লাস্ট চেনা যাচ্ছে। অন্য অঙ্গাণুগুলা বর্ণহীন, তাই দেখা যাচ্ছে না। দেখো সবুজ ক্লোরোপ্লাস্ট গুলা, এরা কিন্তু স্থির না, এরা চলতেছে, কারণ পুরা প্রোটোপ্লাজমই এখানে চলাচল করে। তো কোষের ভেতরে প্রোটোপ্লাজম স্থির থাকে না, ঘুরে। এটাকে প্রোটোপ্লাজমের চলন বলে। ঠিক আছে ভাইয়া? তো প্রোটোপ্লাজমের চলন এটা দুই রকম হয়, একমুখী আর বহুমুখী। যদি এটা বহুমুখী, যে কোনো ঠিক ঠিকানা নাই, এ যে যেদিকে পারতেছে যাচ্ছে, নড়াচড়া করতেছে, বুঝছো? আবার যদি একমুখে ঘুরতো, তাহলে আমরা ওটাকে বলতাম সাইক্লোসিস। আর বহুমুখে ঘুরলে ওটাকে বলবো আমরা সার্কুলেশন। ও, একমুখী ঘুরলে ওটাকে বলতাম রোটেশন বা একমুখী আবর্তন। আর এদিক ওদিক এদিক ওদিক ঘোরাঘুরি করলে ওটাকে আমরা বলি সার্কুলেশন বা বহুমুখী আবর্তন। ঠিক আছে? ওকে। তাহলে এটার উদাহরণ পড়তে পারে, একমুখী আবর্তন দেখা যায় পাতাঝাজি নামের উদ্ভিদে, আর বহুমুখী আবর্তন দেখা যায় ট্রাডেসক্যানশিয়া নামের পাতাবাহার উদ্ভিদে। ট্রাডেসক্যানশিয়া একটা পাতাবাহার উদ্ভিদ। এটা হচ্ছে পাতাঝাজি। এটাতে একমুখী আবর্তন দেখা যায়। আর এটা হচ্ছে ট্রাডেসক্যানশিয়া, এটা হলো বহুমুখী আবর্তন দেখা যায়। ঠিক আছে? তো মোটামুটি আমাদের পড়া আজকে এই পর্যন্তই। তোমাদের এখানে একটা ছবি দেখাই। এই যে দেখো সেলুলোজ, এটা যদি সেলুলোজ হয় তাহলে এগুলো হচ্ছে বিটা ডি গ্লুকোজ। হুম। এই অসংখ্য বিটা ডি গ্লুকোজ পরপর যুক্ত হয়ে তৈরি হয়েছে সেলুলোজ। সেলুলোজ দিয়ে মাইসেলি তৈরি হয়, মাইসেলি দিয়ে মাইক্রোফাইবিল। দেখো এটা একটা মাইক্রোফাইবিল, এবং অসংখ্য মাইক্রোফাইবিল মিলে তৈরি হয় ম্যাক্রোফাইবিল। আর ম্যাক্রোফাইবিল দিয়ে তৈরি হয় সেল ওয়াল। মানে ধাপে ধাপে তৈরি হয়। ঠিক আছে? আবার এটা দেখতে পারো সেল ওয়াল গুলা অনেকটা কেমন। এই যে সেলুলোজ, এই যে হেমিসেলুলোজ, এই যে লিগনিন। তোমরা যদি আমাকে বলো যে হেমিসেলুলোজ জিনিসটা কিরকম, তাহলে আমি শুধু রাসায়নিক সংকেত দেখাইতে পারবো, কারণ এগুলো রাসায়নিক পদার্থ। তুমি যদি বলো ভাই লিগনিন কি, তাহলে এই হচ্ছে লিগনিনের রাসায়নিক গঠন। বুঝছো? ওই হচ্ছে সেলুলোজ। তো এগুলো আসলে একটু আইডিয়া করে মনে রাখতে হবে যেগুলো রাসায়নিক পদার্থ। তাহলে এই যে লিগনিন, হেমিসেলুলোজ, সেলুলোজ আছে, এগুলা কোষ প্রাচীর উপাদান হিসেবে দেখো একটার পর একটা লেয়ার তৈরি করছে। ঠিক আছে? ওকে। ঠিক আছে। তো আমাদের আজকের পড়া এই পর্যন্তই। হ্যাঁ, তোমাদের আজকের পড়া থেকে কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের নেক্সট দিনের পড়া থাকবে স্টেম সেল থেকে প্লাজমা মেমব্রেনের আগ পর্যন্ত। ঠিক আছে? আমাদের সেলে কোনটা, আমাদের সেলে একমুখী হতে পারে, বহুমুখী হতে পারে, ভ্যারিয়েশন আছে। ওকে। তাহলে ক্লাস আমাদের আজকে এই পর্যন্তই শেষ। তোমাদের নেক্সট দিনের কালকের আবার কালকেই আমাদের আবার ক্লাস হবে, আর কালকে সকালেই তোমাদের পরীক্ষা আছে। ওকে। তো কালকের পরীক্ষার টপিক হচ্ছে শুরু থেকে কোষ ঝিলির আগ পর্যন্ত। কালকের পরীক্ষাটা একটু 11টা 12টার ওইদিকে হবে, কারণ তোমরা আজকের পরীক্ষাটা ঠিক মতো এখনো শেষ করতে পারো নাই। ঠিক আছে? পরীক্ষার লিঙ্ক দিক দিক কালকে সকালে চালু হবে, ওটা সমস্যা নেই। ওকে। স্টেম সেলটা শর্ট করে একটু বুঝাই দিই। আমাদের শরীরের, আমাদের ভ্রূণ অবস্থায় বা আমরা যখন জাইগোট ছিলাম, তখন যে কোষগুলা ছিল, ওরা যে কোনো কোষে রূপান্তর হতে পারে। এই ক্ষমতা বিশিষ্ট কোষগুলাকে বলা হয় স্টেম কোষ। ঠিক আছে? সিকিউ এক্সাম হবে পরে, এখন না, চ্যাপ্টার শেষে। উদ্ভিদ কোষে কোন চলন হয়?
ওই তো দেখলা, এগুলো তো উদ্ভিদ, পাতাঝাজিও উদ্ভিদ, ট্রাডিস্কেন্সিও উদ্ভিদ, এক একটাতে এক এক রকম হয়। ঠিক আছে। এক্সাম ওয়েবসাইটে হবে, ওয়েবসাইটের লিংক টেলিগ্রামে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো করে পড়ো। ধন্যবাদ অ্যাপ্রিসিয়েট করার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।